আচ্ছা, তোমরা জয়েন করতেছো, তোমরা জয়েন করতে থাকো, আমি একটু পরে শুরু করি, ঠিক আছে? তোমরা জয়েন করতে থাকো, এখন অনেকে অনেকে জয়েন করতেছো, 15 জন জয়েন করছো দেখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো এটা জিজ্ঞেস করলাম না। তোমরা এখানে যারা আছো আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম এখন ভালো নাই। মনে হচ্ছে যে পৃথিবীতে তোমার চেয়ে খারাপ কেউ নাই, এরকম অবস্থায় আছো অনেকেই। এবং মনে হচ্ছে যে জীবনে এত কষ্ট পাও নাই। তোমাদের একটা কথা বলেছিলাম আমি, মনে আছে কিনা, যে ডাবিদকে মিস করাটা হচ্ছে অনেকটা স্যাকা খাওয়া ফিলিংসের মতো। তোমাদের যাদের এই এক্সপিরিয়েন্স আছে তারা দেখতেছো আশ্চর্যজনকভাবে এটার সাথে মিলে যাচ্ছে। অ্যাম আই রাইট? আই এম নট হিয়ার ফর মোটিভেটিং ইউ, ঠিক আছে? আমি তোমাদের মোটিভেট করার জন্য, আমি তোমাদের মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য এখানে আসি নাই। আমি আসলে মোটিভেশনাল স্পিকার না। আর আমি ব্যক্তিগতভাবে মোটিভেশন নিজে খুব একটা নেইও না, কাউকে খুব একটা দেইও না, এবং মোটিভেশনে খুব একটা আমি বিশ্বাসীও না। আচ্ছা, নয়েজ হচ্ছে, কয়েকজন একটু জানাও তো নয়েজ হচ্ছে কিনা, তাহলে আমি। আচ্ছা, এখন মনে হয় নয়েজটা কম, কারণ ফ্যান বন্ধ করে দিয়েছি। এখন কি ক্লিয়ার কিনা, কথা কি ক্লিয়ার, কথা এবং ভিডিও ক্লিয়ার কিনা তোমরা কয়েকদিন জানাও। তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো স্যার কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আশা করি তোমরাও ভালো থাকবে আজকের পর থেকে ইনশাল্লাহ। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 62 জনের মতো আছো, 63 জন আছো। তো তোমরা কেউ যদি যুক্ত হতে চাও আমার সাথে, তাহলে বলতে পারো, আমি অ্যাড করে নিচ্ছি। যেমন তোমরা কেউ যদি কোনো কথা বলতে চাও, কেউ যদি আমার সাথে লাইভে এসে কথা বলতে চাও, বা হচ্ছে কিছু বলতে চাও লাইভে সরাসরি, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অ্যাড করে নেব ইনশাল্লাহ। তোমাদের কথা শুনবো আজকে ইনশাল্লাহ। আমি তোমরা জানো মনে হয় যে আমি সামনে বিসিএস ভাইবা, আমার একটা বিসিএস প্রিলি দিয়েছি, আবার সামনে হচ্ছে ভাইবা। আর আগামী বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার আমার ভাইবা। তো আমি চরম ব্যস্ত সময় পার করছি, তারপরও এই সময়টার মধ্যে তোমাদের সাথে আমার মনে হয়েছে যে এতটুকু কথাবার্তা না বললে সেটা হয় না কোনোভাবে। আমি আসলে নিজের মনকে বানাতে পারতেছিলাম না, কারণ তোমাদের অনেক স্ট্যাটাস, অনেক পোস্ট আমি দেখতেছিলাম, এবং অনেক হাহাকার, যে ডাবি পেলাম না, ডাবি নিয়ে এত কিছু করলাম, এই সেই এটা ওটা। তো এই কারণেই মূলত লাইভে আসা, ঠিক আছে? তোমাদের প্রথমে আমি একটা বাস্তব কাহিনী বলি। দেখো, সবাই একটু ভালোভাবে খেয়াল করো। যারা ভাবতেছো যে ডাবি ইজ এভরিথিং, ঢাকা ইউনিভার্সিটি সব, ঢাকা ইউনিভার্সিটি না পাইলে জীবনে কিছুই হবে না, তারা চরম বোকা। আর তোমাদের মতো বোকা যারা আছে এরা জীবনে কিছু করতে পারবে না, ঠিক আছে? যারা এই ধারণা রাখতেছো যে বাংলাদেশে ভার্সিটি, ঢাকা ভার্সিটিতে ভর্তি না হইলে কিছু করা যাবে না, আমি তোমাদের একটা বাস্তব সত্য বলি। আমার ক্লাসমেট, আমি কি ইংলিশ ডিপার্টমেন্টে, তাই না? আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। তো আচ্ছা, নাইম হাসান এবং অনেকে বলতেছে গুচ্ছ নিয়ে বলতে, 7 কলেজ নিয়ে বলতে, চাকরির জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে এ ব্যাপারে বলতে যাচ্ছ। আমি ইনশাল্লাহ বলবো, ঠিক আছে? তোমরা একটু ধৈর্য ধরো এবং শোনো।
তোমরা যাদের জানার আছে কমেন্ট করতে পারো, সমস্যা নেই। এবং তোমরা এটা আমার মনে হয় যে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে, লাইভটা শেয়ার করে দিতে পারো, কারণ তোমার অনেক বন্ধু বান্ধবরাই আছে যাদের প্রয়োজন হতে পারে এই অংশটা, এই কথাগুলো হয়তো তাদের উপকারে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলতেছি দেখো, আমার ক্লাসমেট, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি এবং ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছি। ইংলিশ ডিপার্টমেন্ট নিশ্চয়ই কোনো নিচু লেভেলের সাবজেক্ট না বা মোটামুটি লেভেলের সাবজেক্ট না, রয়্যাল সাবজেক্টের একটা। তিনটা সাবজেক্টকে আমি সবসময় রয়্যাল সাবজেক্ট বলি, ইকোনমিক্স, ল, ইংলিশ। তো এর মধ্যে একটা হচ্ছে ইংলিশ। তো আমার ফ্রেন্ড এবং খুবই ক্লোজ ফ্রেন্ড, সে, তোমরা ফুড পান্ডার নাম শুনছো? ফুড পান্ডা জানাও তো একটু, ফুড পান্ডার নাম শুনছো কিনা? সেই ফুড পান্ডাতে ডেলিভারি বয় হিসেবে সে কাজ করেছে এবং সেখানেও সে খুব একটা আর্ন করতে পারে নাই। সে ডেলিভারি বয় হিসেবে কাজ করার জন্য একটা সাইকেল কিনেছে ধার করে, ধার দেনা করে একটা সাইকেল কিনেছে। সেই সাইকেল দিয়ে সে ডেলিভারি বয় হিসেবে কাজ করতেছে বলতে করেছে, কয়েকদিন করেছে, কিন্তু সেখানেও সে সফল হয় নাই। তো তুমি চিন্তা করে দেখো, একটা স্টুডেন্ট যে নাকি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তাও আবার ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, পড়াশোনা করে সে তার জীবিকা নির্বাহের জন্য, সে তার ব্যয় খরচ বহনের জন্য সে কি করছে? ফুড পান্ডায় ডেলিভারি বয় হিসেবে কাজ করছে। তো বাস্তবতাটা কোন জায়গায়? তোমরা যারা মনে করছো ঢাকা ভার্সিটিতে পড়লেই আমি অনেক বড় কি হয়ে যাব, এই হয়ে যাব, সেই হয়ে যাব, হ্যাঁ, তারা আসলে বোকার স্বর্গে বাস করতেছে। ব্যাপারটা আসলে কিছুই না। আমি একটু আগে একটা স্ট্যাটাস দিয়েছি, এটা তোমাদের উদ্দেশ্যেই আমি স্ট্যাটাসটা দেয়া। আসলে লাইফের আলটিমেট সাকসেস বলতে কিছু নাই, ইহকালে আলটিমেট সাকসেস বলতে কিছু নাই, ঠিক আছে। সো আমি খুব একটা আচ্ছা, জহির ফয়সাল, আমি তোমাকে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে, অ্যাড করে নিচ্ছি একটু পরে, তুমি থাকো। আমরা একটু আমি আমার এক স্টুডেন্ট, ওর নামও জহির, ওর নাম হচ্ছে জহির ফয়সাল। তো ওকে আমি অ্যাড করে নিচ্ছি। ও বর্তমানে কোন ইউনিভার্সিটিতে আছে এবং কোন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার ইচ্ছে ছিল সবই বলবে। আচ্ছা জহির ফয়সাল, আমি তোমাকে পাচ্ছি না কেন অ্যাড করার জন্য? আচ্ছা তোমরা একটু ওয়েট করো, আমি জহিরকে অ্যাড করার চেষ্টা করতেছি। জহিরকে অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো তুমি আজকে ভিডিওটা, লাইভটা যেই কারণে সেটা তো নিশ্চয়ই জানো। লাইভটা হচ্ছে, আমরা সাধারণত সবসময় সফলদের পেছনে দৌড়াই, বুঝছো? আমরা সবসময় সফলদের পেছনে দৌড়াই, যারা সফল হয় এদের পেছনে ছুটি এবং এদের নিয়ে মাতামাতি করি, হ্যাঁ। কিন্তু এই সফল হতে গিয়ে যে কত কত শত শত স্টুডেন্ট ব্যর্থ হয়েছে, বা কত কত চেষ্টা যারা করছে, পরিশ্রম যারা করছে, তারা যে ব্যর্থ হয়েছে, এদের নিয়ে আমরা একটু ভাবি না। তো আমার কাছে এই বিষয়টা খুব খারাপ লাগে। তো এই জন্যই যারা ব্যর্থ হয়েছে তাদের নিয়ে হচ্ছে আমি এই লাইভটা করেছি। তুমি তোমার গল্পটা একটু বলো সবার উদ্দেশ্যে। স্যার আমি 2 মিনিট পরে বলি, একটু 2 মিনিট পরে স্যার। আচ্ছা 2 মিনিট পরে, ওকে ঠিক আছে। তুমি কোথায় আছো এখন? স্যার আমি আছি উত্তরাতে, আমি একটু লাইটের জায়গা গিয়ে বলতেছি 2 মিনিট পরে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে সিগন্যাল দিও, ঠিক আছে। আচ্ছা আমি যেটা জি স্যার, জি বলতেছিলাম জি। সেটা কি, জহির ফয়সাল তার ঠিক জায়গায় যাক, যেখানে গেলে আমরা শুনতে পাবো ওরকম জায়গায় যাক, তারপরে আমরা ওর কাছ থেকে কথা শুনবো। আচ্ছা তোমাদের যেটা বলতেছিলাম, দেখো আমার
ক্লাসমেট এবং আমার ফ্রেন্ড, ক্লাসমেট এবং আমার ফ্রেন্ড সে ইভেন ফুড পান্ডাতে পর্যন্ত কাজ করেছে। এখন দেখো আমরা কি ভাবি, আমরা ভাবি যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলে অনেক ধরনের সুবিধা। আমি তোমাদের যা বলবো আমি তোমাদের যা বলবো সবই সত্য বলবো, আমি এখানে কোনো মোটিভেশন বা আহ, এই জাতীয় কথা বলার জন্য কোনো মিথ্যা কথা বলবো না, আমি তোমাদের যেটা সত্য সেটাই বলবো। তো আমরা যেটা ভাবি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে পারলে মনে হয় না জানি কি হয়ে গেল, সে হচ্ছে যদি দরিদ্র হয়ে থাকে, গরিব ঘরের হয়ে থাকে, তাহলে ভাবে যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে টিউশনি করে অনেক কি করা যায়, নিজে চলা যায়, বাপ মাকে সাহায্য করা যায়। তোমার টিউশনি করে, হ্যাঁ, নিজে চলা যায়, বাবা মাকে সাহায্য করা যায়, এই কাজটা করতে পারে কয়জন? 100 জনে 20 জন, 30 জন, আর 10 জন পারে মোটামুটি নিজের কাজ চলে যায়, আর বাকি 50, 60, 70 জন কোনো টিউশনি পায় না। ইট ইজ ট্রু, বিলিভ ইট অর নট, ইট ইজ ট্রু। তোমরা জানো কিনা আমি জানি না, ঢাকা ভার্সিটিতে আমি যখন হলে থাকতাম, আমার তো স্টুডেন্ট অনেকেই থাকতো, অনেকেই হচ্ছে আসতো আমার কাছে, এসে হচ্ছে বলতো যে স্যার বা ভাইয়া একটা টিউশনি দেওয়া যায় কিনা, বা টিউশনি, আমার একটা টিউশনি খুব দরকার। আমি আজ পর্যন্ত কাউকে একটা টিউশনি দিতে পারি নাই, কারণ আমি নিজেই কোনো টিউশনি করি নাই, বুঝছো? আমি নিজে টিউশনি করি নাই, আমার কোনো নেটওয়ার্ক ছিল না, তো এই জন্য আমি কাউকে কোনো টিউশনি দিতে পারি নাই। কিন্তু আমি তাদের যে হতাশাটা, তাদের যে কষ্টটা, এইটা আমি এক্সপিরিয়েন্স করেছি। যে এবং তাদের মধ্যে অনেকে আমার কাছে এসে কান্না করতো যে ভাই আমি কেন ঢাকা ভার্সিটিতে আসলাম, ঢাকা ভার্সিটিতে যদি না আসতাম তাহলে হয়তো বা আমার জীবনে এত দুঃখটা আসতো না। ঢাকা ভার্সিটিতে আসার কারণে এত দুঃখ কিভাবে আসছে, কারণ ঢাকা ভার্সিটিতে আসলে অনেকেই আছে দরিদ্র, তোমরা অনেকেই দরিদ্র আছে, অনেক দরিদ্র পরিবারের স্টুডেন্ট ঢাকা ভার্সিটিতে আসে, ঠিক আছে? এসে দেখা যায় হলে পলিটিক্যাল ভাইদের অত্যাচার, এটার সাথে অ্যাডজাস্ট করতে পারে না, বাইরে থাকতে হয়, বাইরে থাকতে গিয়ে দেখা যাচ্ছে সে কোপ আপ করতে পারতেছে না, সে অ্যাফোর্ড করতে পারতেছে না, বাইরে হচ্ছে একটা মেসের ভাড়া, একটা সিটের ভাড়া, মানে এত গাদাগাদি করে থাকা হয়, তারপর দেখা যায় একটা সিটের ভাড়া 3000 টাকা, খাওয়া খরচ টরচ মিলে যে মাসে 7 থেকে 8 হাজার টাকা বা 6 হাজার টাকা যে লাগে, এই 6 হাজার টাকা তার বাবা বা তার মায়ের দেওয়ার সামর্থ্যটা থাকে না। তো সে তখন তার বাবার কাছে, মায়ের কাছে ওইভাবে টাকাটাও চাইতে পারে না, কারণ তার বাবা মা তখন এক্সপেক্ট করে ছেলে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছেলে তো এখন নিজের খরচ নিজেই চালাতে পারবে, বরঞ্চ আমাকে কিছু সাহায্য করতে পারবে, এরকম এক্সপেক্ট করে, ঠিক আছে? তো এই যে সংখ্যাটা যেটা বললাম, এই সংখ্যাটা কম না, অনেক অনেক এবং অনেক। তারা ভাবে, একটা সময় এসে ভাবে যদি আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি না হয়ে আমি এলাকার কোনো কলেজের কোনো ভালো একটা সাবজেক্টে পড়তাম, আমি এলাকায় আমার অনেক দাম ছিল, এলাকায় আমাকে সবাই চিনতো ভালো স্টুডেন্ট হিসেবে, আমি সেখানে টিউশনি খুব সহজে পাইতাম, সেখানে আমি টিউশনি করতে পারতাম, টিউশনি করে আমি চলতে পারতাম, আমার বাবা মাকে সাহায্য করতে পারতাম। এরকম আফসোস আমার কাছে এসে অনেকেই করেছে, ঠিক আছে? কাজেই তোমরা যারা এখন ভাবতেছো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে না পেরে আমার জীবনের সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, তারা আসলে বোকার স্বর্গে বাস করতেছো। এই যে বাংলাদেশে যে আরো এতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, সরকার এত এত টাকা খরচ করতেছে, জহির ফয়সাল আমি তোমাকে দিচ্ছি, এত এত টাকা খরচ করতেছে, কোটি কোটি টাকা খরচ করতেছে, এটা কি শুধুই, এটা কি আমরা যদি সহজ বাংলা বলি, এটা কি হুদাই শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি কি একটাই একটা ইউনিভার্সিটি, এখানে লেখাপড়া হয় আর কোথাও লেখাপড়া হয় না? বিষয়টা তা না, ঠিক আছে? আমরা আমি তোমাদেরকে জহির ফয়সালের কাছে নিয়ে যাচ্ছি, ও আমার সাবেক স্টুডেন্ট, তো ও আশা করি ডিটেলস বলবে, আহ, ওর জীবনের গল্পটা ডিটেলস বলবে আশা করি, এবং তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে ইনশাল্লাহ। হ্যাঁ জহির। স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখানে আমাদেরকে এখন বর্তমানে 87 90 জন, 90 জন দেখতেছে। তো আমি ধরে নিচ্ছি 90 জনের 90 জন হচ্ছে ঢাকা ভার্সিটিতে ব্যর্থ। তো তুমিও কিন্তু একজন যে ঢাকা ভার্সিটিতে ব্যর্থ। তো তুমি তোমার, এখন তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি ব্যর্থ, তুমি হাসি মুখ দেখা যাচ্ছে, অনেক হাস্যোজ্জ্বল চেহারা। হ্যাঁ,
মনে হয় না যে তুমি একসময় খুব কান্না করছো ঢাকা ভার্সিটির জন্য? তুমি আমার হলে রুমে আসছিলা, জি তুমি কান্না করছিলা, আমার মনে আছে। তো জি স্যার। তুমি বলো, ওদের উদ্দেশ্যে বলো। আসসালামু আলাইকুম। আমি জহির ফয়সাল বলছিলাম। আহ, সত্যি কথা, জহির স্যার আমাকে আজকে একজনে নক করেছে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে। তো বললো যে জহির স্যার আমার নাম্বারটা দিয়েছে। তো আমি তাকে বললাম জহির স্যার ইজ মাই আইকন। সত্যি কথা, আমি যখন 2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই, তখন 2421তম হয়েছিলাম। আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, তোমাকে শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা। আমি 2015 সালে পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে 2421তম হই, কিন্তু চান্স পাইনি। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবার পজিশনটা আবার একটু ইন্টারমিডিয়েট বলো। পরীক্ষা দিই। জহির ফয়সাল, তোমার পজিশনটা আবার একটু বলো। জি স্যার, বুঝতে পারিনি স্যার। মানে তোমার মেরিট পজিশন কত ছিল সেটা আবার একটু বলো। ও আচ্ছা, আমার 2421তম। আচ্ছা, এই পয়েন্টটা একটু সবাই খেয়াল করো। ওর মেরিট পজিশন ছিল 2421, অ্যান্ড হি ডিডেন্ট গেট এনি সাবজেক্ট। কত সালের ঘটনা এটা? স্যার 2015 সাল। 2015 সালের ঘটনা। ও 24-21তম হয়ে কোনো সাবজেক্ট পায় নাই, ঠিক আছে? সো যারা তোমরা ফেল করছো, যারা তোমরা সিরিয়াল 4000-এ আছো, 5000-এ আছো, তাদের চেয়ে কিন্তু ওর কষ্টটা অনেক বেশি ছিল। কারণ ওর মাত্র কয়েকদিন আগেও শেষ সাবজেক্টটা জি পাইছে, স্যার, ঠিক আছে? ওর অ্যারাবিক মাত্র সাবজেক্টটা কয়েকদিন চেয়ে আগেও গেছে। শেষ সাবজেক্টটা পাইছে, ও সে জায়গায় সাবজেক্ট পায় নাই। হ্যাঁ, বলো ফয়সাল। হ্যাঁ। পরে আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের সময় সেকেন্ড টার্ম বন্ধ হয়েছে, কিন্তু ইমপ্রুভমেন্ট যারা দিয়েছিল তারা দিতে পেরেছে। তো আমি আবার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, ইট ওয়াজ মাই ফার্স্ট চয়েস, এবং এটা আমার একটা স্বপ্ন ছিল। তো আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ইন্টারমিডিয়েট পড়া শুরু করি, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। পরীক্ষা দিয়ে আমি গাজীপুরে 27-এ চলে আসি এবং ফোকাস উত্তরায় ভর্তি হই। এবং জয়ী স্যার আমার সরাসরি তত্ত্বাবধান, তার তত্ত্বাবধানে ছিলাম। তো আমি যখন ভর্তি পরীক্ষা দিব, ফর্ম তুলবো, তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইমপ্রুভমেন্ট বন্ধ করে দিয়েছে। তার মানে হচ্ছে, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় শখ, যে আমি যার জন্য আবার একটি বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, সেখানে আমি ভর্তি পরীক্ষা দিতে পারবো না। তো জহির স্যারকে যখন স্যার আমাকে ফোন দিল ওই দিনেই, যে তুমি কোথায় আছো, আমি বাসে ছিলাম তখন, ফোকাসে কোচিং এ যাচ্ছি। তো স্যার আমাকে বললো যে জহির, তোমাকে কিভাবে কথাটা বলি ফয়সাল, যে আসলে তুমি অনেক কষ্ট করেছো, পরিশ্রম করেছো, কিন্তু বলি কিভাবে। তাই আমি ভাবলাম হয়তো স্যারের কোনো প্রবলেম হচ্ছে। আমি বললাম স্যার কি হয়েছে বলেন। কোনো সমস্যা নেই। স্যার তখন বলল যে আসলে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় ইমপ্রুভমেন্ট বন্ধ করে দিয়েছে। এই কথাটা আমার কাছে এত ভারী হয়েছিল, মনে হচ্ছে যে আসমান আমার মাথায় পড়েছে। এবং সত্যি কথা স্যার, আপনি হয়তো বলা হয় না, সেদিন আমার এই হাত থেকে মোবাইলটা পড়ে গিয়েছিল, এবং আমার চোখ দিয়ে পানি যেভাবে গড়িয়ে পড়েছিল। তখন ফোকাস উত্তরায়ের শাখার কোচিং পরিচালক ছিলেন মহিউদ্দিন মাহি ভাই, উনিও সে সাক্ষী। সেদিন আমার চোখ, আমি তাকাতে পারি না, মানে এত লাল হয়েছিল। কারণ 2 বছর পরিশ্রম করলাম যার জন্য, সেখানে পরীক্ষা দিতে পারবো না, ফর্ম তুলতে পারবো না, এর সাথে দুঃখের কি হতে পারে। তো আমি স্যারের বাসায়, স্যারের রুমে ছিলাম, 6007 নম্বর রুম, বিজয় একাত্তর হল। এগুলো আমার জীবনের স্মৃতি। তো স্যার আবার বললো যে তুমি অনেক পরিশ্রম করেছো। স্যার কিছু বলবেন? আচ্ছা, অনেক এখন পরিশ্রম এখন করেছো। তো পজিশনটা বলো, এখন কোথায় আছো সেই পজিশনটা একটু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি স্যার ওই জায়গায়, আমি শেষ করে দিচ্ছি কয়েক মিনিট। তো আমি সবকিছু ফেলে বাড়িতে চলে গেলাম, খাওয়া নাওয়া কিছু নেই। তো মা বললো যে এত কষ্ট করেছিস, একটু পরীক্ষা দে। আমি বললাম কোথায় পরীক্ষা দিব, আমার তো স্বপ্ন ভেঙে গিয়েছে। তো স্যার আপনার পরামর্শে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই। আর পরে রাজশাহী থেকে আমি চলে আসি চিটাগং বিশ্ববিদ্যালয়ে। যখন পরীক্ষা দিতে আসি, তো রাতেই আমি সংবাদ পেলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি 54তম হয়েছি। সাথে তো আপনাকে জানাই, আপনার সেদিনের আনন্দ আমাকে আনন্দিত করেছিল, এবং আমার সেদিনও একটা সুখের কান্না, আমি কেঁদেছিলাম। যাই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম, দিয়ে আমি আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে। আলহামদুলিল্লাহ আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই, আমি সি ইউনিটে 53তম স্থান অধিকার করি। তো 3 দিন পর্যন্ত আমি রেজাল্ট দেখি নাই, কারণ আমি তো চিটাগং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছিলাম। তো জহির স্যার আমাকে ফোন দিয়ে বলেন, ফয়সাল পরীক্ষা দিয়েছিলে, তোমার কি অবস্থা, রেজাল্ট কি আসলো? আমি বললাম স্যার আমি তো রেজাল্ট দেখিনি। বলে, বোকা ছেলে, রেজাল্ট দেখবে না? স্যার আপনার ওই কথা শুনে আমি 10 টাকা দিয়ে এমবি কিনেছিলাম, জিপি 22 MB কিনে আমি রেজাল্ট দেখলাম। সেদিন আমার রেজাল্ট আসছিল 53তম, এবং আমার জগন্নাথ চান্স হয়েছে। তো স্যারের একটা কথা বললেন যে ফয়সাল, তুমি পরিশ্রম করেছিলে, তুমি সফল হয়েছো। আসলে যারা আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবকিছু, তা নয়। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন বাংলা বিভাগে পড়ছি, ফাইনাল ইয়ারে আছি।
এবং আমি অত্যন্ত ভালো আছি। একটি সুখের সংবাদ হলো, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি নাই, তাই আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সেন্টার খুলেছি স্যার। আপনি তো জানেন না, আমার সাভার ব্রাঞ্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৭৪তম হয়েছে এক মেয়ে। তো আমি হতে পারিনি, আলহামদুলিল্লাহ। তাতে কি, আমি আমার আমি আমার শিক্ষার্থীদেরকে ভর্তি করব এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করে যাব। আজকে যারা এখানে এসছে এবং হতাশায় যে আমি কোথায় যাব, কি করব, তাদের জন্য আমি হতে পারি জীবন্ত উদাহরণ। আমি ২টি বছর নষ্ট করেছি এবং আলহামদুলিল্লাহ পরবর্তী সময়ে সকল বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয়েছে। সুতরাং আপনারা যারা পরিশ্রম করেছেন, আমি দৃঢ় বিশ্বাস করি যে স্যারের যে পরামর্শ দেয় সেগুলো মেনে যদি আরেকটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার একটি স্থান হবে। সবার জন্য শুভকামনা। ওকে ফয়সাল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তোমার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের এখানে দিয়েছো সময়। তুমি জাহাঙ্গীরনগরে এখন কোন হলে আছো তুমি? স্যার আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে থাকি, ৩১০ নম্বর রুম। 310 নম্বর রুমে? নিশ্চয়ই অনেক ভালো আছে, কারণ নতুন হল যেহেতু, তাই না? জি জি, আপনার এক রুমে পরামর্শ কয়জন? নিয়েছি স্যার। আপনি এক বলছিলেন রুমে নতুন কয়জন? হল ভালো হবে। এক রুমে 4 জন থাকি স্যার, বিশাল বড় রুম। বিশাল বড় রুমে 4 জন থাকো? আচ্ছা আচ্ছা। আমার মনে হয় আচ্ছা ঠিক আছে জহির ফয়সাল, তোমাকে আমি ডিসকানেক্ট করতেছি, তুমি লাইভে দেখো, ঠিক আছে? জি তুমি জি থাকো জি। আমাদের সাথে। আমার মনে হয় যে ফয়সাল যে কথাগুলো বললো, ফয়সাল জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে, অন্যান্য ইউনিভার্সিটি চান্স পেয়েছে। তো তোমাদের অন্যান্য ইউনিভার্সিটিও যাদের নাই এখন, আশা ভরসায় নাই, ওগুলো তো ব্যর্থ হয়ে গেছে, ঠিক আছে? জাহাঙ্গীরনগর কিন্তু এখনো আছে। আমি একটা কথা সবসময় তোমাদের বলি যে যতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা হবে, একটা একটা করে পরীক্ষা হবে, আর তত কম্পিটিশন কমতে থাকবে। একটা একটা করে ইউনিভার্সিটি পরীক্ষা হবে আর কম্পিটিশন কমতে থাকবে। সো আমাদের পরীক্ষা হয়ে গেছে বিউবিতে, পরীক্ষা হয়ে গেছে গুচ্ছতে, পরীক্ষা হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে, পরীক্ষা হয়ে গেছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, পরীক্ষা হয়ে গেছে রাজশাহী ইউনিভার্সিটিতে। গুচ্ছ ইউনিভার্সিটি তো একসাথে 20টা ইউনিভার্সিটি, তাই না? তো এখন ধরতে গেলে আহ, তেমন কিছু বাকি নেই, শুধু একটা ইউনিভার্সিটি বাকি আছে বলা যায় হাতে। আমরা যদি মোটা অঙ্কে ধরি, তাহলে সেটা হচ্ছে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্ষেত্রে এখন দেখো, তোমরা অনেকে ভয় পাও যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি উল্টাপাল্টা কোশ্চেন করে। এই বিষয়ে আমি একটু পরে বলতেছি। আচ্ছা, সাজ্জাদ হোসেনের আমি দেখলাম। সাজ্জাদ হোসেন, তুমি কি আসো নাকি? তুমি কি ফয়সালের বাসে ছিলা? আচ্ছা, দেখো, আহ, যেটা বলতেছিলাম, তোমরা কি শুনতে পাচ্ছ? সাউন্ড কি কম হচ্ছে? কেউ কেউ বলতেছে সাউন্ড কম আসতেছে, একটু জানাও তো বাকিরা একটু। এখন শতাধিক আছো তোমরা, 100 জনের বেশি আছো লাইভে। তোমরা দুই একজন একটু জানাও যে সাউন্ডটা কি আসলে কম আসতেছে নাকি সাউন্ডটা ঠিক আছে। আচ্ছা, সাবিত হাসান বলতেছো যে সাউন্ড ঠিক আছে। ওকে, আমি যেন যেটা বলতেছিলাম, দেখো কোন পয়েন্টটা যেন বলতেছিলাম আমি ভুলে গেলাম। কেউ একজন একটু মনে করায় দাও তো, কোন পয়েন্টটা যেন বলতেছিলাম, সাউন্ডের কথা বলতে গিয়ে ভুলে গেছি। কেউ একজন একটু আমাকে একটু মনে করিয়ে দিও তো কোন কথাটা বলতেছিলাম, কারণ আমি খেয়ে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন একমাত্র যে ইউনিভার্সিটি বাকি আছে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। যতগুলো পরীক্ষা হবে তত তোমার কম্পিটিশন কমবে। একটা চরম সত্য বলি তোমাদের, কিছু চরম সত্য বলতেছি। যখনই তোমরা এক একটা ইউনিভার্সিটিতে ফেল করতেছো, তোমাদের হতাশা বাড়তেছে, তোমাদের কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, তোমাদের পড়াশোনার লেভেলটা আরো বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু আরো কমিয়ে দিচ্ছ। যেটা হচ্ছে, পড়াশোনা বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু উল্টো আরো কমায় দিচ্ছ, ঠিক আছে? এখন এইটা করাটা স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ তুমি অনেক চেষ্টা করছো, অনেক পরিশ্রম করছো, তারপরে যেহেতু তুমি সফল হতে পারো নাই, ঠিক আছে, তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা কমে যায়। এখন মনে করো 100 জন আসছো, 100 জন ব্যর্থ আসছো, তোমরা এখানে 92 জন আসছো, আমি ধরে নিচ্ছি এখানে 92 জনের মধ্যে 80 জন ব্যর্থ ঢাকা ভার্সিটিতে এবং হতাশ অবস্থায় আছো। তো এই 80 জনের মধ্যে 80 জনই যদি 80 জনই পড়াশোনা করবো না, মানে স্ট্যাটিস্টিক্স এটাই বলে, পরিসংখ্যান আমার অভিজ্ঞতা এটাই বলে যে ব্যর্থ হইয়া পড়াশোনা বাদ দিয়ে দিবা, বই দেখলেই খারাপ লাগবে, বই থেকে দূরে থাকবা, ঠিক আছে? জাহাঙ্গীরনগর একটা ইউনিভার্সিটি পরীক্ষা আছে, বলবা যে আর পরীক্ষা দিয়ে কি লাভ, এটা সেইটা। তো চিন্তা করে দেখো, এই 80 জনের মধ্যে যদি হচ্ছে 60 জনই এই ভেবে
পড়াশোনা বাদ দিয়ে দেয়, বাকি 20 জন যদি পড়াশোনা করে, সাপোজ মনে করো সিট আছে কয়টা, 10টা, তাহলে চান্স পাবে কারা? ওই বাকি 60 জন থেকে 10 জন পাবে, নাকি এই 20 জন থেকে 10 জন পাবে? একটু বলো তো, কারা চান্স পাবে? কারণ পড়াশোনা তো ওই 60 জন বাদ দিয়ে দিছে, পড়াশোনা হচ্ছে না। তো এখন যেই 60 জন পড়াশোনা করে নাই, খালি হতাশায় মানে মানে স্যাকা ফিলিংস উপভোগ করছে, এরা চান্স পাবে? নাকি যেই 20 জন নাত কামড়ে রেখে পড়াশোনা করে গেছে তারা চান্স পাবে? কোনটা? অবশ্যই যারা পড়াশোনা করছে তারা চান্স পাবে। আচ্ছা, এখন অনেকে যেটা ফয়সাল রহমান একটা বলতে চাচ্ছে সেকেন্ড টাইমাররা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেকেন্ড টাইমাররা থাকে। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটু বলি যে সেকেন্ড টাইমারদের সংখ্যাটা খুব বেশি না। কেন বেশি না? কারণ সেকেন্ড টাইম যখন একসময় ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি এবং সহ এগুলো সহ সব জায়গায় যখন সেকেন্ড সেকেন্ড টাইম চালু ছিল, তখন হতো কি, ঢাকা ভার্সিটিতে ব্যর্থ হলে বা কোনো ভার্সিটিতে ব্যর্থ হলে সে আর একটা বছর ইনভেস্ট করতো যে আমি পরের বছর দেখবো, ঠিক আছে? কারণ পরের বছর শুধুমাত্র ঢাকা ভার্সিটি না, সে পরের বছর ঢাকা ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, চিটাগাং ভার্সিটি, সব ভার্সিটিতে সে কি করতে পারবে, নিজেকে ট্রাই করতে পারবে, কোথাও না কোথাও চান্স পাবে, এরকম একটা কি আশা, এরকম একটা আশা থাকতো, ঠিক আছে? কিন্তু এখনকার অবস্থাটা ভিন্ন। এখন কিন্তু সেকেন্ড টাইমদের আশা শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে একটা আনসার্টেন ইউনিভার্সিটি। কোশ্চেনের আগামাথা নাই, উল্টাপাল্টা কোশ্চেন করে। সো এইখানে তুমি এরকম বলতে পারো না যে অনেক ভালো প্রিপারেশন নিয়েও তুমি চান্স পেয়ে যাবে, কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? সো এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য সেকেন্ড টাইমারদের সংখ্যা খুব যে বেশি তা না, এটা বিলিভ ইট অর নট, এই সংখ্যাটা খুব বেশি না। কারণ শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দিকে তাকাইয়া সেকেন্ড টাইম এক বছর লস করছে, এই সংখ্যাটা খুব বেশি এখন আর হয় না, ঠিক আছে? সবাই কোনো না কোনো জায়গায় সেটেল হয়ে যায়, আর কোনো না কোনো জায়গায় সেটেল হইলে আর ওইভাবে পড়াশোনাটা হয় না, ভার্সিটি লেভেলের পড়াশোনাটা ওইভাবে হয় না, ঠিক আছে? অ্যাডমিশন লেভেলের যে পড়াশোনাটা। তো তোমরা যারা ভয় পাচ্ছ যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম এরা বেশি চান্স পাবে, ওরাই সিট নিয়ে যাবে, এটা আসলে ভয়টা অমূলক। তোমরা তোমাদের প্রিপারেশন নিতে থাকো, ইনশাল্লাহ তোমার ভাগ্যে যদি থাকে তাহলে ওই ফয়সালের মতো তুমিও ইনশাল্লাহ জাহাঙ্গীরনগরে চান্স পাবে, ঠিক আছে? ফয়সালের দুঃখটা তোমরা একটু চিন্তা করো। ও ঢাকা ভার্সিটির জন্য সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য ও আবার হচ্ছে কি ইমপ্রুভমেন্ট পরীক্ষাও দেওয়ার জন্য সে প্রস্তুত ছিল, এবং সে দ্বিতীয় টাইম আবার কোচিংয়ে ভর্তি হয়েছিল। ঢাকা ভার্সিটিতে সেকেন্ড টাইম যখন বন্ধ ছিল, সে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে সে সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, এই জন্য সে চেষ্টা করছে। তারপর সে অ্যাট দ্য 11th আওয়ার, একদম শেষ মুহূর্তে এসে, ঢাকা ভার্সিটি একদম শেষ মুহূর্তে এসে ঘোষণা করছে সেকেন্ড টাইম কোনোভাবেই হবে না, ইমপ্রুভমেন্ট দিয়ে যারা পরীক্ষা দিয়েছে তারাও ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? তখন ওর অবস্থাটা কেমন ছিল? তো সে, যাই হোক, আল্লাহর রহমতে সে তার কর্ম মানে পরিশ্রমটা ধরে রাখছে এবং আল্লাহর উপর বিশ্বাসটা রাখছে, এবং সে কিন্তু আলটিমেটলি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, ঠিক আছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাংলায় পড়তেছে, বাংলা নিঃসন্দেহে একটা ভালো সাবজেক্ট, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিঃসন্দেহে একটা ভালো সাবজেক্ট। এখন দেখো তোমরা কি চাও? তোমরা কি চাও এই যে হতাশ হয়ে স্যাকা খাইয়া, ঠিক আছে, স্যাকা খাওয়া গান গাইবা, স্যাকা মানে সারাক্ষণ মন মেজাজ খারাপ করে থাকবা, সব সময় মুখ ফুলিয়ে থাকবা, ঠিক আছে, ঘর থেকে বাহির হবা না লজ্জায়, এইটা? নাকি তুমি এই শোকটাকে শক্তিতে পরিণত করবা? আমার তোমার একটা বলি, আর একটা বাস্তব কাহিনী বলি তোমাদের। শুরুতে একটা বাস্তব কাহিনী বলেছিলাম যে আমার ক্লাসমেট সে কিন্তু এখনো বেকার অবস্থায় আছে, যার কথা বলেছিলাম যে ফুড পান্ডাতে সে ফুড ডেলিভারি করছে কয়েকদিন। সেই ছেলেটা এখনো বেকার অবস্থায় আছে, এবং কয়েকবার সে আমাকে আত্মহত্যার কথা বলছে। সে কয়েকবার বলছে যে আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে, ঠিক আছে? সো চিন্তা করে দেখো তাহলে, ঢাকা ভার্সিটি কিন্তু সব না, একটা ভালো সাবজেক্ট মানেই কিন্তু সব না। আহ, এবার তোমাদের আরেকটা বাস্তব কাহিনী বলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির উল্টা পাল্টা প্রশ্নের ব্যাপারে একটু বলতেছি একটু পরে। ঢাকা ভার্সিটি বাস্তব কাহিনীটা হচ্ছে, আমার ফ্রেন্ড, আমরা একসাথে কোচিং করেছি, তো একসাথে কোচিং করলাম। তো আমি আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে। আহ, আর ওই ফ্রেন্ডটা, ওর নাম ছিল হচ্ছে নাহিদ। ও চান্স পাইলো না, ঠিক আছে? খুব ভালো ফ্রেন্ড ছিল, একসাথে আমরা কোচিংয়ে সবসময় পড়াশোনা করতাম, একসাথে মসজিদে যাই নামাজ পড়তাম, ঠিক আছে, শীত ভাগাভাগি করতাম, ফটোগ্রাফি করতাম। তো খুব খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তো আমি চান্স পেয়ে গেলাম, ও চান্স পাইলো না, ঠিক আছে? ঢাকা ভার্সিটিতে চান্স পাইলো না, ওর খুবই দুঃখ, অনেক দুঃখ, ঠিক আছে? কারণ ওর চান্স পাওয়ার কথা ছিল, সে খুব ভালো রেজাল্ট, মানে কোচিংয়ে সে খুব ভালো করতেছিল। তো সেই ক্ষেত্রে সে খুবই ভেঙে পড়ছিল।
তবে আল্লাহর রহমতে ওই যে ফয়সালের মতো সে বাকি জায়গাগুলোতে চেষ্টা করছে এবং জগন্নাথে সে চান্স পাইছে বাংলা ডিপার্টমেন্টে। তো আমি ভর্তি হইলাম ডাবিতে, তো সে আমাকে কথায় কথায় বলতো যে যেহেতু আমি ডাবিতে পড়ি, আমি তো খুব ভালো চাকরি করব, এই করব সেই করব, বিসিএস ক্যাডার হব, তো আমি যেন তার একটা চাকরি দেই, হ্যাঁ, আমার জন্য একটা পিয়ন বানাই, আমি যেন অফিস সহায়ক তারে বানাই, ঠিক আছে। সে মজা করে এইসব কথাগুলো বলতো, ঠিক আছে। তো সে পড়তেছে জগন্নাথে বাংলায়, আমি পড়তেছি ডাবিতে ইংলিশে। আফটার দিজ ইয়ার্স, এই এতগুলো বছর পরে দেখো 2012 সালে আমরা ভর্তি হই, সে জগন্নাথে, আমি ঢাবিতে। এখন সে বিসিএস ক্যাডার, আর আমি কিন্তু বিসিএস ক্যাডার না। আমি সরকারি চাকরি করি যদিও, আমি বিসিএস ক্যাডার না, সে বিসিএস ক্যাডার। সো দেখো, সফলতা যদি তুমি বিবেচনা করো এই মাপকাঠি দিয়ে যে চান্স পাওয়া, কে কোন ভার্সিটিতে চান্স পাইছে, ঢাকা ভার্সিটিতে যে পাইছে সে সফল, যে ঢাকা ভার্সিটিতে পায় নাই সে ব্যর্থ। হ্যাঁ, সফল হওয়ার মাপকাঠি যদি তুমি এটা ধরো যে বিসিএস ক্যাডার হয়েছে সে সফল, যে বিসিএস ক্যাডার হয় নাই সে ব্যর্থ, তাহলে দেখো আমি কিন্তু সফল হয়েও ব্যর্থ, ও কিন্তু ব্যর্থ হয়েও সফল, ঠিক আছে। কাজেই তোমার যখন একটা দুয়ার বন্ধ হয়ে যায়, এর মানে এই না যে তোমার সকল দুয়ার বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এরকম বাস্তব উদাহরণ তোমাদের আমি আরেকটা দিচ্ছি। আহ, আমি তো এখন বরিশালে চাকরি করি, তোমরা জানো। তো আমি যে চাকরিটা করি সেটা ফার্স্ট ক্লাস চাকরি, যদিও নন ক্যাডার। তো এইখানে এক ভাই, যে হচ্ছে আমারই মানে ব্যাচমেট, আমরা আমারই ব্যাচমেট। তো আমার কিছু পেপার সত্যায়িত করা লাগবে। তো আমি যখন বিসিএস এ ভাইবা দিতে যাচ্ছি, তো এই সত্যায়িতগুলো করা লাগবে হচ্ছে গেজেটেড অফিসার দিয়ে, গেজেটেড অফিসার না হলে হয় না। হ্যাঁ, আমি নিজেই অনেকটা সত্যায়িত করে দেই, কিন্তু আমারটা আমি সত্যায়িত করতে পারতেছি না। তো আমি সত্যায়িত করার জন্য গেলাম ওই আমার ক্লাসমেটের কাছে, সেই ক্লাসমেট সত্যায়িত করে দিল। এবং তার পরিচয়টা বলি, সে ঢাকা ভার্সিটিতে চান্স পায় নাই, জগন্নাথ ভার্সিটিতে চান্স পাইছে ভালোভাবে, এবং জগন্নাথ ভার্সিটিতে লয়ে পড়ছে। ঢাকা ভার্সিটি নিয়ে তার অনেক দুঃখ ছিল, জগন্নাথ ভার্সিটিতে লয়ে পড়ছে। লয়ে পড়ে সে এখন সহকারী জজ হিসেবে আছে বরিশালে, সহকারী জজ হিসেবে আছে। সে আমার চেয়ে এখন অনেক উপরে। তো আমি ঢাকা ভার্সিটিতে পড়ছি, ইংলিশে পড়ছি, সো হোয়াট, কি হয়েছে, লাভ কি? চিন্তা করে দেখো, ঠিক আছে। হ্যাঁ, সত্যই তো করতে এখন আমার তার কাছে যাওয়া লাগতেছে, চিন্তা করো, ঠিক আছে। সো টেক ইট সিরিয়াসলি, এটাকে সিরিয়াসলি না, চিন্তা করো। তোমার সাকসেসটা আসলে একটা দুয়ার বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে কি, তুমি ব্যর্থ, এটা না, ঠিক আছে। এই শোককে শক্তিতে পরিণত করতে পারলেই তোমার জন্য কি সফলতা আসবে ইনশাল্লাহ। এখন তোমাদের সবার জন্য একটা ইউনিভার্সিটি বাকি আছে, যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি উল্টাপাল্টা কোশ্চেন হয়, প্রিপারেশন কীভাবে নিবে এই নিয়ে তোমাদের চিন্তা। এবার আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলি, ঠিক আছে। আমি যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম, তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পরে বের হয়ে মানে আমার মন এত খারাপ হয়েছে, যেটা কি করলাম সারা জীবন, মানে এতদিন কি পড়লাম, কিচ্ছুই তো কাজে লাগলো না, ঠিক আছে। কি উল্টাপাল্টা কোশ্চেন করছে, এইসব কোশ্চেন জীবনে দেখি নাই, হ্যাঁ। তো মানে খুব খারাপ লাগলো যে একটা ভার্সিটি পরীক্ষা দিতে আসছি, চান্স পাই বা না পাই, সিরিয়ালে তো নাম আসা দরকার, ঠিক আছে। তো তাও যদি নামটা না আসে, কারণ এত বাজে পরীক্ষা দিয়েছি, ওইখানে নাম আসার মতো পরীক্ষা না, ঠিক আছে। তো ওই বছর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা আগে হয়েছিল, ঢাকা ভার্সিটির আগে হয়েছিল পরীক্ষাটা। তো হ্যাঁ, তৌহিদুল ইসলাম বলতেছে আমরা এটা জানি, তোমাদের বলছিলাম হয়তো ক্লাসে বলছিলাম। তো আমি পরীক্ষা টরীক্ষা দিয়ে মনে মেজাজটা খুব খারাপ হয়ে গেছে। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ভালো গুণ যেটা, সেটা হচ্ছে ওই সময়, এখন কি করে জানি না, ওই সময় তারা রেজাল্ট দিয়ে দিত, যেদিন পরীক্ষা হয় সেদিন রাতেই রেজাল্ট দিয়ে দিত। হ্যাঁ, তো আমি ওই রাতে মেসেজ দিলাম, 10টা 11টার দিকে মেসেজ দিলাম, ঠিক আছে, যে দেখি রেজাল্ট দিছে কিনা, ঠিক আছে। আমার রোল নাম্বার লিখে মেসেজ দিলাম, তাহলে লিখছে ইউর রোল ইজ নট ইন দ্য লিস্টেড। তো স্বাভাবিক, আমার পরীক্ষা যেহেতু খারাপ হয়েছে, আমার রোল লিস্টেড থাকার কথা না। তারপরেও খারাপ লাগলো যে সিরিয়ালটা আসলো না, ফেল করলাম, ঠিক আছে, খারাপ লাগলো। তো ব্যর্থ হইলে কি পরিমাণ খারাপ লাগে তখন বুঝতেছিলাম, হারে 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 টের পাচ্ছিলাম, ঠিক আছে। যদিও পরীক্ষা দিছি খুবই খারাপ পরীক্ষা। এরপরে চিন্তা করলাম যে ফেল করছি, আবার একটু দিয়ে দেখি তো আবার কি আসে এসএমএস। আবার এসএমএস দিলাম, ঠিক আছে, এসএমএস দিয়ে দেখি যে হ্যাঁ, একই এসএমএস, ইউ আর নট ইন দ্য লিস্টেড। হ্যাঁ,
তো মন খারাপ অবস্থা, রাতে ঘুম হচ্ছে না, হ্যাঁ, রাত প্রায় 12টা 1টা পর্যন্ত জেগে আছি ব্যর্থতায়, ঠিক আছে, যে জাহাঙ্গীর এসে ব্যর্থ হইলাম, হ্যাঁ, এরকম এরকম। সকালবেলা ফজরের নামাজের সময় উঠছি, উঠে শুরুতেই সকালবেলা উঠে কি মনে করে আবার একটা মেসেজ দিস, যে দেখি সকালবেলা দিয়ে কি অবস্থা, ঠিক আছে। তো একই অবস্থা, সকালবেলা ফজরের সময় দেখলাম একই অবস্থা, ইউ আর নট ইন দ্য লিস্টেড। তো আমি কোনো কারণে ঢাকা যাচ্ছিলাম ওই দিন সকালেই, কোনো কারণে হয়তো ঢাকা যাচ্ছিলাম। তো ঢাকা তখন আমি বাসে, তখন আমার এক ফ্রেন্ড ফোন দিছে। তোমাদের বলেছিলাম মনে হয় এই কাহিনীটা, যে আমরা 3জন ফ্রেন্ড একসাথে প্রিপারেশন নিতাম। তো 3 ফ্রেন্ডের এক ফ্রেন্ড ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই, আপনি তো সেই অবস্থা। আমি, সেই অবস্থা মানে কি অবস্থা, কাজে আপনি তো জাহাঙ্গীরনগরে ফাটাই দিয়েছেন। তা আমি তো অবাক, জাহাঙ্গীরনগরে ফাটাই দিছি মানে ভাই আমি জাহাঙ্গীরনগরে ফেল করছি, আমার লিস্টে নাম নাই, হ্যাঁ। তাই ভাই কি কোন আপনার লিস্টে নাম নাই, হ্যাঁ। আমি কি বললাম, আমি রাত থেকে সকাল পর্যন্ত 3বার চেক করছি ভাই, হ্যাঁ, আমার লগে মজা হইলেন না। তো সে বলতেছে না, আপনার রোল দিয়ে আমি চেক করে দেখলাম যে আপনি 27তম হয়েছেন। তা আমি তো পুরো অবাক, 27তম হয়েছি মানে আমি এতবার দেখলাম যে ফেল করছি, ঠিক আছে, লিস্টে নাম নাই, এখন বলতেছে 27তম। তখন আমি তারে আবার বললাম যে আপনি সত্যি বলতেছেন তো 27তম? হ্যাঁ আমি সত্যি বলতেছি। কিভাবে মেসেজ করছেন? এভাবে মেসেজ করছি। পরে আমি দেখলাম যে ও আচ্ছা, আমার মেসেজ করাতে ভুল ছিল, ঠিক আছে, মেসেজের যে ওয়েটা সেই ওয়েটা ভুল ছিল। তার বুঝলাম যে না আসলে 27তম হয়েছি। এটা বলার উদ্দেশ্যটা কি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা আমার অনেক খারাপ হয়েছিল, প্রশ্ন অনেক কঠিন ছিল, কিন্তু এই কঠিনটা শুধু আমার একার জন্য ছিল না, সবার জন্যই ছিল, ঠিক আছে। কাজে প্রিপারেশন যদি তোমার ভালো থাকে, তাহলে প্রশ্ন উল্টাপাল্টা করুক আর যাই করুক না কেন, তুমি তোমার মেধা অনুযায়ী ইনশাল্লাহ চান্স পাবে, ঠিক আছে। তোমার কোশ্চেন উল্টাপাল্টা যতই করুক না কেন, তুমি তোমার মেধা অনুযায়ী চান্স পাবা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলি তোমাদের, আরেকটা বাস্তব উদাহরণ বলি। যেমন আমার 3 ফ্রেন্ডের কথা বলেছিলাম, এক ফ্রেন্ডের কথা বললাম, আরেক ফ্রেন্ড সে বছর জগন্নাথ ভার্সিটিতে পঞ্চম হয়। আমি এই কাহিনীটা মানে বলছিলাম তোমাদের, যে সব জায়গায় সে আশা বাদ দিয়ে দিছিল, তারপর আমি তার মানে অনেক বুঝাইছিলাম, সে ভালোভাবে পড়াশোনা করছিল। একটা ইউনিভার্সিটি পরীক্ষা বাকি ছিল, জগন্নাথ ইউনিভার্সিটি ডি ইউনিট, সেখানে সে পরীক্ষা দিয়ে, যে নাকি কোথাও চান্স পাচ্ছে না, সে সেখানে পরীক্ষা দিয়ে পঞ্চম হয়ে গেছিল। জগন্নাথ ইউনিভার্সিটি ডি ইউনিটে পরীক্ষা দিয়ে সে পঞ্চম হয়ে গেছে, চিন্তা করো, যে কোথাও চান্সই পাচ্ছে না, মানে পাসই করতেছে না, সে জগন্নাথ ভার্সিটিতে পঞ্চম হয়ে গেছে। এটার কারণ কি? কারণ ওই যে দিন দিন কম্পিটিশন কমে গেছে, কমে গেছে, ঠিক আছে। অনেকে ভর্তি হয়ে গেছে বিভিন্ন জায়গায়, অনেকে পড়াশোনা বাদ দিয়ে গেছে হতাশ হয়ে। কাজে যেই গুটি কয়েকজন পড়াশোনা করছে ওরাই ভালো করতে পারছে, তাদের মধ্যে সে একজন ছিল, তো সে পঞ্চম হয়ে গেছে। এখন তোমাদের এইটার সেকেন্ড পার্টটা বলি, এই কাহিনীটা মনে হয় এর আগে কোথাও আমি বলছি, সেকেন্ড পার্টটা বলি। এই যে ফ্রেন্ড, এই ফ্রেন্ড জগন্নাথ ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল, কিন্তু সে তো তখন তো সেকেন্ড টাইম চালু আছে, সে তা তো ঢাকা ভার্সিটিতে। তোমাদের এখন যেমন মনে হচ্ছে যে যে কোনো কিছুর বিনিময়ে যদি ঢাকা ভার্সিটিতে পাইতাম, ঠিক আছে, আমি এটা নিতাম, ঠিক আছে, যত যা লাগতো, হ্যাঁ, ঢাকা ভার্সিটি পাইলে আমি এত খুশি হইতাম, এই হইতাম সেই হইতাম, না পাওয়ার কারণে এই লাগতেছে সেই লাগতেছে। ওরও এরকম লাগছিল। জগন্নাথ ভার্সিটিতে সে ইকোনমিক্স পাইছে, পঞ্চম হয়েছে, তারপরেও এই সফলতা তাকে ঢাকা ভার্সিটির যে ভালোবাসা এটা ভোলাতে পারে নাই। সে ঢাকা ভার্সিটি সেকেন্ড টাইম পরীক্ষা দিবে। তো সেকেন্ড টাইম পরীক্ষা দিবে এই আশায় সে জগন্নাথ ইউনিভার্সিটিতে ঠিক মতো লেখাপড়া করলো না। তো ঢাকা ভার্সিটিতে সে প্রিপারেশন নিল, সে আবার কোচিংয়ে ভর্তি হইলো, আবার পড়াশোনা করলো। এরপর গিয়ে সে ঢাকা ভার্সিটিতে চান্সও পাইলো, আলহামদুলিল্লাহ। সে ঢাকা ভার্সিটিতে চান্স পাইলো কিসে? বাংলায়। বাংলায় পড়াশোনা করলো। তো সে ছিল খুব দরিদ্র করার একটা ছেলে ছিল। তো ঢাকা ভার্সিটিতে সে বাংলায় পড়াশোনা করলো, বাংলায় এসে দেখলো যে বাংলা ইজ নট সুইটেবল ফর হিম, তার কাছে বাংলাটা ভাল লাগতেছে না, বাংলাটা কঠিন লাগতেছে, হ্যাঁ। এবং সে রেজাল্ট ভালো করতে পারতেছে না বাংলায়, সে রেজাল্ট ভালো করতে পারতেছিল না। জগন্নাথে প্রথমে কয়েকটা পরীক্ষা দিছিল, ক্লাস টেস্ট পরীক্ষা দিয়েছিল, ওখানে খুব ভালো করছিল। কিন্তু তার বিপরীত চিত্র এসে দেখলো ঢাকা ইউনিভার্সিটিতে। এবং সে ঢাকা ভার্সিটিতে, যেহেতু গাজীপুর বাসায়, হলে হলে উঠতে পারে নাই, গাজীপুর থেকে এসে যে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করার মতো খরচও তার বহন করা সম্ভব ছিল না। সে টিউশনি খুঁজতে লাগলো, ঠিক আছে। এলাকায় কিছু সে টিউশনি করতো, এলাকায় টিউশনি করতো। তো যখন সে হলে উঠলো, এলাকার টিউশনিগুলো চলে গেল।
এলাকায় যে টিউশনিগুলো করতো সেগুলো সে চলে গেল। হলে উঠে তো টিউশনি আরও পায় না, কারণ ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে ঢাকা ইউনিভার্সিটির এত এত স্টুডেন্ট টিউশনের জন্য প্রস্তুত, বুয়েটের এত এত স্টুডেন্ট প্রস্তুত, ঢাকা মেডিকেল কলেজের এত এত স্টুডেন্ট প্রস্তুত, ঢাকা কলেজের, ইডেন কলেজের, হোম ইকোনমিক্স কলেজের, মানে প্রচুর টিচার। টিউটরদের দাম খুব কম, যেহেতু টিউটর অনেক বেশি হয়ে গেছে, তো এই জন্য দেখা যেত টিচারদের সংখ্যা অনেক বেশি ছাত্রদের তুলনায়। তো টিউশনি পাওয়াটা খুব কঠিন হতো, তো ও হচ্ছে তখন টিউশনি পাইতো না। তো খুবই কষ্টের দিন যাচ্ছে এরকম অবস্থা। তো আমি, তোমরা জানো যে আমি ফার্স্ট ইয়ার থেকেই ফোকাসের টিচার। তো আমি তখন তারে বুদ্ধি দিলাম যে আপনি কোচিংয়ের টিচার হন, ঠিক আছে। তো কোচিংয়ের টিচার সে, মানে সে একটু উচ্চাকাঙ্ক্ষী ছিল। সে পড়তেছে বাংলায়, কিন্তু সে হবে ইংলিশের টিচার। সে ইংলিশের টিচার হওয়ার জন্য ট্রাই করলো, কিন্তু সে ওইখানে সফল হতে পারলো না। পরে আমি তারে বললাম যে ভাই আপনি যদি বাংলায় পড়তেছেন, আপনি বাংলায় টিচার হন, ভালো করবেন। তো পরের বছর সে হচ্ছে বাংলায় টিচার হওয়ার চেষ্টা করলো, সে বাংলা টিচার হলো, ফোকাসে ক্লাস নিয়ে সে আলহামদুলিল্লাহ তার যে হচ্ছে অর্থনৈতিক দুর্দশা যেটা ছিল সেটা সে কোনোভাবে সে কাটিয়ে উঠলো, ঠিক আছে। সে কোনোভাবে কাটিয়ে উঠলো। আলটিমেটলি এখন সে কিন্তু খুব একটা যে ভালো আছে তা নাই, সে এখনো চাকরি পায় নাই। তার একটা বিসিএসও হয় নাই। আহ, এক মাঝখানে একটা আহ, মোটামুটি টাইপের একটা কলেজে কিছুদিন কাজ করছে, কি একটা কোচিংয়ে কাজ করছে। এখন সেটাও নাই, করোনার কারণে সব বাদ হয়ে গেছে। এই যে তোমরা দেখো, সে সফলতার জন্য জগন্নাথ ছেড়ে 1 বছর লস দিয়ে ডাবিতে আসছে। সে কি সফল হতে পারছে? আমরা শুধু সফলদের চেহারাটাই দেখি, আমরা শুধু সফলদের গল্পই করি, আমরা ব্যর্থদের গল্প করি না। এই জন্য মনে হয় কি জানো, ওই যে অনেক সময় দেখবা মানে এরকম গল্প আমরা শুনি যে ঢাকায় আসছে 10 টাকা নিয়ে, 10 টাকা নিয়ে আইসা সে এখন কোটি কোটি টাকার মালিক, সে এত কষ্ট করছে, হ্যাঁ, সে হচ্ছে লবণ দিয়ে ভাত খাইছে, এই করছে সেই করছে, ঠিক আছে। কিন্তু আমরা এটা জানি না যে ঢাকায় সে শুধু একা 10 টাকা নিয়ে আসে নাই, তার মতো এরকম 100 জন আসছে ঢাকায় 10 টাকা নিয়ে জীবিকার সন্ধানে। 100 জনের মধ্যে 99 জন পারে নাই, ঝরে গেছে, পড়ে গেছে, মরে গেছে, ঠিক আছে। এই একজন সফল হইতে পারছে, তো এই জন্য তার গল্পটা আমরা বলি, কিন্তু ব্যর্থদের গল্প আমরা কখনো বলি না। ব্যর্থরা কখনো উদাহরণ হয় না, ঠিক আছে। কিন্তু তোমাকে বাস্তবতা বুঝতে গেলে তোমাকে যে বুঝতে হবে যে সফলদের যেমন গল্প আছে, ব্যর্থদের এরকম গল্প আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে তুমি নিজেকে কোন দলে রাখতে চাও? তুমি কি ব্যর্থই থাকতে চাও, নাকি তুমি তোমার শোককে শক্তিতে পরিণত করে তোমার যতটুকু স্ট্রেংথ আছে এটা সর্বোচ্চ কাজে লাগাবা? কোনটা চাও তুমি, ঠিক আছে। এটা দেখো, তোমার ঢাকা ভার্সিটিতে যদি পড়ো, আর একটা কথা বলি, ঢাকা ভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে পড়লা, পড়ে আহ, আমি এরকম অনেক এক্সাম্পল আমার মাথায় আসতেছে এখন একটার পর একটা। আর এক ফ্রেন্ডের কথা বলতে পারি, আমার সেও ক্লোজ ফ্রেন্ড। আমি এবার যখন বিসিএস পরীক্ষা দিতে গেলাম, আহ, তার সাথে আমার দেখি পরীক্ষার হলে দেখা। তো সে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল আমার। তো তার অবস্থা এখন খুব বিভীষিকাময় অবস্থা, তার বাবা মারা গেছে গত বছর, সে কোথাও চাকরি পাচ্ছে না। ইংলিশ ডিপার্টমেন্টের, কিন্তু চিন্তা করো, ইংলিশ ডিপার্টমেন্টের রেজাল্ট খারাপ। চাকরি পাচ্ছে না কেন? কারণ তার রেজাল্টটা খারাপ। সে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমে ভর্তি হয়েছিল অ্যানথ্রোপলজিতে, নৃবিজ্ঞানে। নৃবিজ্ঞানে তার রেজাল্ট খুব ভালো ছিল, কিন্তু না, নৃবিজ্ঞান দিয়ে তার পোষাচ্ছে না, তার ভালো সাবজেক্ট লাগবে। সে পরের বছর আবার ভর্তি পরীক্ষা দিয়ে সে ইংলিশ চলে আসে। কিন্তু ইংলিশে চলে আসলেও তার ইংলিশে বেসিকটা অত বেশি স্ট্রং ছিল না, ইংলিশে এত বেশি স্ট্রং সে ছিল না, ইংলিশের সাথে সে কোপ আপ করতে পারে নাই। তো ইংলিশের রেজাল্ট খারাপ হলো, ইংলিশে তার রেজাল্টটা খারাপ হলো। সে কিন্তু গত বছর, মানে আগের বছর যেখানে ছিল নৃবিজ্ঞানে ছিল, এবং নৃবিজ্ঞানে সে ভালো করতেছিল, সেটা বাদ দিয়ে সে ইংলিশে আসলো, এবং ইংলিশে সে সেকেন্ড ক্লাস একটা রেজাল্ট করলো, যেই রেজাল্ট দিয়ে আসলে কিছু করা যাচ্ছে না। তো এখন এখন সে ববগুরের মতো ঘুরতেছে, এখানে ঘুরে ওখানে ঘুরে, হ্যাঁ। আমাকে মাঝে মাঝে ফোন দেয় কি করবে এই সেই, ঠিক আছে, এবং মাঝে মধ্যে সে আর্থিক সাহায্যও চায়, এরকম অবস্থা। তো চিন্তা করো যে আমরা আসলে যাকে সফল ভাবি, যেই পথে গেলে সফল হব ভাবি, সেই পথে গেলে আসলেই সফল হতাম কিনা এটা জানে আল্লাহ। হয়তোবা আল্লাহ জানে যে এই পথে গেলে তুমি সফল হবা না, এই জন্যই তোমার পথটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে তোমাকে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। এখন তুমি চেষ্টা করো, আল্লাহ তাআলা যেই পথটা বন্ধ করে দিয়েছে এটাকে মেনে নাও, যে হ্যাঁ, এটা আমার জন্য বেস্ট ছিল না, আমার জন্য বেস্ট কিছু অপেক্ষা করতেছে।
আমার জন্য বেস্ট কিছু অপেক্ষা করতেছে, সেই বেস্ট কিছুটা কি সেটা তুমি জানো না, ঠিক আছে? তোমার সামনে যেটা একটা আশা আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা যেটাই আছে, জগন্নাথ ইউনিভার্সিটি বা গুচ্ছ যেখানে আছে, সেটাই হয়তো বা তোমার জন্য বেস্ট, ঠিক আছে? তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ইংলিশে পিছনের সারির ছাত্র হওয়ার চেয়ে একটা নামে বেনামে যে পাবলিক ভার্সিটি আছে, সাপোজ মনে করো কবি নজরুল বা হচ্ছে ত্রিশাল, হ্যাঁ, আহ, এই ভার্সিটিতে এই ভার্সিটিতে পড়ে ভালো রেজাল্ট করে টপে থাকাটা অনেক ভালো। ঢাকা ভার্সিটিতে ইংলিশে পড়ে শেষের দিকের স্টুডেন্ট হওয়ার চেয়ে একটা আহ, মান, যেটাকে আমরা বিলো অ্যাভারেজ বলি, এরকম একটা ইউনিভার্সিটিতে পড়ে রেজাল্ট ভালো করে টপে থাকাটা অনেক ভালো। তোমাদের আরেকটা কথা বলি যে আহ, বড় লোকের বাড়ির কুকুর হওয়ার চেয়ে বস্তিতে সর্দার হওয়া এটা অনেক ভালো। এটা মাছ মাছ বেটার। আবার বলতেছি, খেয়াল করো, বড়লোকের বাড়ির কুকুর হওয়ার চেয়ে বস্তিতে গরিবের বাড়িতে নিজে সর্দার হওয়া মাছ মাছ বেটার। আচ্ছা, অনেকে মাহমুদা আক্তার মিলি, অনেকে বলতেছে যে হ্যাঁ মোটিভেশন পাচ্ছ, বেস্ট মোটিভেশন, থ্যাংক ইউ তোমাদের। আমি আসলে মোটিভেশন দিতে জানি না। আমি শুরুতেই বলছি যে আমি নিজে ব্যক্তিগতভাবে খুব একটা মোটিভেশন নেইও না কারো কাছ থেকে, এবং আমি মোটিভেশন দিতে জানিও না। আমি মোটিভেশন নিই সবসময় আমার কাছ থেকে। আমি কোথাও ব্যর্থ হলে তখন আমি আমাকে কোশ্চেন করি, আমি আমাকে জিজ্ঞেস করি, আমি আমাকে নিয়ে ভাবি, হ্যাঁ, যে আমি কেন ব্যর্থ হইলাম বা এই জায়গাটায় ব্যর্থ হয়েছি আমি দেখাই দিব, ঠিক আছে? আমি এই জায়গাটা যেহেতু ব্যর্থ হয়েছি, এইটা থেকে উত্তরণের উপায় হচ্ছে এই আমাকে দেখাই দিতে হবে যে আমি এর চেয়ে বেটার কিছু, এটা দেখাই দিতে হবে। আমি তোমাদের মাঝখানে কয়েকটা আমি গল্প লিখেছিলাম, গল্প বলতে আমার নিজের বাস্তব কাহিনী লিখেছিলাম, ওইখানে কয়েকটা ব্যর্থতার কাহিনী লিখছি, যে আমি এরকম এরকম ব্যর্থ হইলে আমি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতাম, ঠিক আছে? তোমরা আমাকে এই বিষয়টা অনুসরণ করতে পারো। তোমরা যেহেতু ঢাকা ভার্সিটিতে ব্যর্থ হয়েছো, তুমি চ্যালেঞ্জ হিসেবে নাও যে ঢাকা ভার্সিটির ওই ফ্রেন্ডটার চেয়ে, যেই ফ্রেন্ডটা চান্স পেয়েছে আজকে এত খুশি, আমাকে অবজ্ঞা করতেছে আমি চান্স পাইনি বলে, তার চেয়ে আমি ভালো একটা পজিশনে গিয়ে দেখিয়ে দেবো। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি এতটুকু বুঝো? তুমি হয়তো বা খুব বেশি কিছু বুঝো না, তুমি জাস্ট এতটুকু বুঝো যে তুমি সাপোজ মনে করো চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়তেছো, আর তোমার ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটি পড়তেছে। সেই ঢাকা ইউনিভার্সিটিতে 5 বছর খুব মজায় মজায় কাটাইছে, তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হয়তো তোমার এই 5 বছর তুমি খুব হতাশায় কাটাইছো যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও নাই এই, কিন্তু পড়াশোনাটা খুব ভালোভাবে করছো। পড়াশোনা ভালোভাবে করে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমার ডিপার্টমেন্টে তুমি ফার্স্ট। আর এই ছেলেটা যেটা ঢাকা ইউনিভার্সিটি, সে ডিপার্টমেন্টে ফার্স্ট তো দূরের কথা, এই পরীক্ষার আগের রাতে পরে এ তো ঢাকা ভার্সিটি হয়েছে আর কি লাগে জীবনে, ঠিক আছে? এরকম একটা অবস্থা। পরীক্ষার আগের রাতে পড়ে পড়ে পরীক্ষা দেয়, তো কোনো রকম একটা রেজাল্ট নিয়ে বের হয়েছে। তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে গেছো, তোমার রেজাল্ট ভালো, তোমার টিচাররা তোমাকে কি বললো, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে বললো। রেজাল্ট যেহেতু ভালো, তুমি স্কলারশিপ পেয়ে গেলা, বাইরে চলে গেলা, তুমি ইউরোপে চলে গেলা বা আমেরিকা চলে গেলা, অস্ট্রেলিয়া কানাডা চলে গেলা, ঠিক আছে? ওইখান থেকে ডিগ্রি নিয়ে এসে তুমি তোমার ইউনিভার্সিটির টিচার হইলা, চট্টগ্রাম ইউনিভার্সিটির টিচার হইলা। আর ওই যে তোমার ফ্রেন্ড ঢাকা ভার্সিটির, যেটা হচ্ছে ববগুড়ে টাইপ, ঠিক আছে, জীবনযাপন করছে, ঢাকা ভার্সিটি নিয়ে অনেক ভাব ধরছে, ঠিক আছে, ও কিন্তু এখনো লাইব্রেরির পিছনে দৌড়ায়, বই নিয়ে দৌড়ায়, বিসিএস এর বই নিয়ে দৌড়ায়, এখনো বিসিএস এর বই নিয়ে পড়তেছে, চাকরির বই নিয়ে পড়তেছে, এখনো একটা চাকরি পায় নাই। অথচ তুমি একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার হয়ে গেছো, ঠিক আছে? সো এটার মানে হচ্ছে এই, তোমার জীবনে যখন যেই সুযোগটা পাচ্ছ, যতটুকু পাচ্ছ, এটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। যতটুকু পাচ্ছ এটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। যেমন তোমার কাছে আছে একটা বাটন ফোন, আর একজনের কাছে আছে একটা স্মার্টফোন, তো তুমি কি করবা? তুমি কি এখন ওই আফসোস করবা যে আমার কাছে ওই স্মার্টফোন থাকলে আমি এই করতে পারতাম, সেই করতে পারতাম, বা ছবি তুলতে পারতাম, এই করতে পারতাম, সেই করতে পারতাম, আমি এখন গান দেখতে পারতাম, ভিডিও দেখতে পারতাম, ইউটিউব দেখতে পারতাম, এই আফসোস করে দিন কাটাবা? নাকি তোমার বাটন ফোন যেটা আছে এইটা দিয়ে তুমি তোমার প্রয়োজন সারবা, এবং বাকি সময়টা তুমি কিভাবে ওই স্মার্টফোন ওয়ালার চেয়েও উপরে যেতে পারো, ভবিষ্যতে যেন তুমি আইফোন কিনতে পারো, সেই চিন্তাটা করবো তুমি। তোমরা কেউ যদি হচ্ছে কথা বলতে চাও,
তাহলে আমাকে জানাও। আমার সাথে যদি যুক্ত হতে চাও, কেউ যদি কোনো কিছু শেয়ার করতে চাও আমাকে জানাতে পারো। আমি অনেকক্ষণ কথা বলেছি তোমাদের সাথে, তোমরা ধৈর্য সহকারে শুনেছো। প্রায় 90 জনের মতো আছো। তোমরা কেউ কথা বলতে চাইলে জানাও। আচ্ছা, আব্দুল্লাহ আল ইমরান তুমি বলতে যাচ্ছ? হ্যাঁ, ফয়সাল রহমান, তোমার এই কোশ্চেনটার আনসার যদি আমি না দিই মনে করাই দিও, তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছো তুমি। ফয়সাল রহমান, তুমি যে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করছো, আমি যদি আনসারটা না দিই মনে করাই দিও। আচ্ছা, আব্দুল্লাহ আল মাহফুজকে অ্যাড করতে চাচ্ছিলাম। অ্যাড কি হয়েছে? আব্দুল্লাহ আল মামুন। আচ্ছা, আমি তাদেরকে যুক্ত করতে পারতেছি না, তারা যুক্ত হতে চেয়েছিল হয়তো বা। তোমরা যদি কেউ যুক্ত হতে চাও তাহলে রিকোয়েস্ট পাঠাও অথবা কমেন্টে জানাও যে হচ্ছে তুমি যুক্ত হতে চাও। ঠিক আছে? যারা আমার সাথে লাইভে যুক্ত হতে চাও, কথা বলতে চাও, তারা জানাতে পারো। আচ্ছা, এইখানে ফয়সাল রহমান একটা কোশ্চেন করছিল যে ঢাকা ইউনিভার্সিটি মানে ভার্সিটির টিচার হওয়া সহজ নাকি বিসিএস ক্যাডার হওয়া সহজ, কোনটা সহজ? আচ্ছা, তো এবার তোমাদের আমি বলি, বিসিএস পরীক্ষা দেয় হচ্ছে 4 লাখ 4.5 লাখের মতো পরীক্ষা দেয়, সেখান থেকে বিসিএস ক্যাডার হয় 2,000। 4.5 লাখ পরীক্ষা দেয়, তার মধ্যে থেকে ক্যাডার হয় হচ্ছে 2,000। আর টিচার হয় কারা? একটা ডিপার্টমেন্টে 100 জন ছাত্র থাকলে তার মধ্যে থেকে সাপোজ মনে করো ফার্স্ট সেকেন্ড যারা থাকে এরা টিচার হয়। দুইজন, একজন বা দুইজন, তো কয়জনে? 100 জনে একজন দুইজন, তাই না? আর ওইখানে 4.5 লাখে 2,000 জন। অনেকে ভাবতে পারো যে 4.5 লাখ হইলেও তো সবাই তো আসলে মেধাবী না ওই জায়গায়, বিসিএস যারা দেয় সবাই তো মেধাবী না, তারা বাদ দাও, ঠিক আছে? তুমি সব বাদ দিয়ে দাও, 3.5 লাখ বাদ দাও। 3.5 লাখ বাদ দিয়ে দাও। আব্দুল্লাহ আল ইমরান, তুমি কথা বলতে চাচ্ছ? আচ্ছা, যারা কথা বলতে চাও রিকোয়েস্ট পাঠায় রাখো আমাকে, আমার এই পার্টটা শেষ করে তোমাদের সুযোগ দিচ্ছি। তো দেখো, 1 লাখের মধ্যে 2,000 সিট নেয়া, আর একটা হচ্ছে 100 জনের মধ্যে 2টা সিট নেয়া। স্বাভাবিকভাবে কোনটা মনে হচ্ছে? কোনটা সহজ মনে হচ্ছে? এবার আরেকটু সহজ করি, দেখো। এই 100 জন কিন্তু আসলে 100 জন না, কারণ ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে পড়াশোনা করে খুব কম, খুব কম। ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পর তো পড়াশোনা করে না 10% মাত্র। ঢাকা ভার্সিটিতে চান্স পাইছি মানে জীবনে সব হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না, এই একটা চিন্তা আইসা পড়ে। হ্যাঁ, তোমরা অনেকে হয়তো বা আছো আমার স্টুডেন্ট যারা ঢাকা ভার্সিটিতে আসো, এরকম কেউ থেকে থাকলে একটু আমাকে বলবা যে আমি যা বলতেছি তা কি সত্য বলতেছি কিনা নাকি মিথ্যা বলতেছি। কেউ যদি ঢাকা ভার্সিটি থেকে থাকো, যারা আমার রানিং স্টুডেন্ট, সরি একসময় স্টুডেন্ট ছিলা, তারা একটু জানায়ও, ঠিক আছে, যে আমি যেটা বলতেছি আসলে এই সত্য বলতেছি কিনা। যে ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে একটা মনের মধ্যে উড়াদুরা একটা ভাব চলে আসে যে আমি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে, এই সেই, যে আমি আর কি পড়াশোনা করবো, পড়াশোনা অনেক করছি, ঠিক আছে, আমি এই পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে ভালো করতে পারবো, বা নেক্সট সেমিস্টার থেকে পড়াশোনা করবো, পরের সেমিস্টার থেকে পড়াশোনা করবো, এরকম। তো অন্য ভার্সিটিতে যারা চান্স পায় এদের 50% হতাশাই বাদ হয়ে যায়, পড়াশোনা করে না। এদের থেকেও হচ্ছে 20 থেকে 25%-এর বেশি পড়াশোনা করে না। তো তার মানে 100 জন থাকলে একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করবে 20 থেকে 25 জন। 100 জনের মধ্যে 20 থেকে 25 জন পড়াশোনা করবে, তার মানে তোমার কম্পিটিশন হচ্ছে টিচার হওয়ার জন্য ওই 20 থেকে 25 জনের মধ্যে। এই 20 থেকে 25 জনের মধ্যে তুমি যদি প্রথম বছর তুমি যদি এগিয়ে থাকতে পারো, তাহলে টিচারের নজরে চলে আসলা। এরপর তুমি এমনিতেই এগিয়ে থাকবে, টিচাররা তোমাকে এমনিতেই মার্কস বেশি দিবে, ঠিক আছে? প্রথমে যদি একটু আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখো যে তোমাদের কমেন্ট দেখতে গিয়ে আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি মাঝে মধ্যে। তোমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কমেন্টও করতেছো। তাহলে দেখো, এই 20-25 জনের মধ্যে
প্রথম হওয়া দ্বিতীয় হওয়াটা সহজ নাকি আনসার্টেন? বিসিএস একটার পর একটা বছরের পর বছর দিয়েও হচ্ছে অনেকে বিসিএস হতে পারতেছে না, ঠিক আছে? আর বিসিএস হলে তো সব বিসিএস এর চাকরিতে সবার সমান সম্মান না। যে কোনো একটা ইউনিভার্সিটির টিচার হইলে যে সম্মানটা তুমি পাইবা, বিসিএস অ্যাডমিন ক্যাডার, ফরেন ক্যাডার অথবা কয়েকটা ক্যাডার আছে, এই কয়েকটা ক্যাডার পদ ছাড়া তুমি কিন্তু ওই সম্মানটা পাইবা না, ঠিক আছে? কাজেই আমি এই জিনিসটা বুঝছিলাম যখন, তখন আর আমার টিচার হওয়ার, ঢাকা ভার্সিটির টিচার হওয়ার কোনো স্কোপ ছিল না, কারণ আমার রেজাল্ট অত ভালো ছিল না। আমার রেজাল্ট যে খারাপ তা না, কিন্তু ডিপার্টমেন্টে ফার্স্ট সেকেন্ড থার্ডের মতো আমার রেজাল্ট ছিল না। তোমরা জানো আমি ফার্স্ট ইয়ার থেকে কোচিংয়ে ক্লাস নিচ্ছি, আমি ধুমায় ক্লাস নিছি, ঠিক আছে? তোমাদের পিছনে সময় দিছি, ব্যাপক সময় দিছি, ক্লাস ক্লাস না করে তোমাদের পিছনে অনেক সময় দিছি। সো এর কারণে আমার অ্যাটেন্ডেন্সে একটা মার্কস থাকে, ইউনিভার্সিটি অ্যাটেন্ডেন্সে মার্কস থাকে। আমি ক্লাসে যেহেতু অ্যাটেন্ড করতাম না, আমার মার্কস কমে যেত। তবে আল্লাহর রহমতে আল্লাহ তালা আমাকে সাহায্য করছে যে আমার রেজাল্ট খুব একটা বেশি খারাপ হয়নি। আমি মাঝখানে একটা ইউনিভার্সিটির টিচার ছিলাম, প্রাইভেট ইউনিভার্সিটি টিচার ছিলাম, তবে পাবলিক ইউনিভার্সিটি টিচার হওয়ার মতো যোগ্যতা আমি অর্জন করতে পারিনি, ঠিক আছে? তো যখন আমি এটা বুঝতে পারছি যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স মানে টিচার হওয়ার মতো যোগ্যতা আমি নাই আমার, আমার তখন খুব খারাপ লাগছে এবং আফসোস করছি যে আমি কি অনিশ্চয়তার পিছনে ছুটছি। বিসিএস নিয়ে আমি কি চিন্তা করছি বা কিসের আশায় থাকছি। আমার ডিপার্টমেন্টের প্রথম দিকে যারা আছে তাদের 20 থেকে 25 জন হবে পাবলিক ইউনিভার্সিটি টিচার হয়ে গেছে। তার মানে আমি যদি ডিপার্টমেন্টে 20 থেকে 25 জনের মধ্যে থাকতে পারতাম, তাহলে আমি যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি টিচার হতে পারতাম। ইভেন আমার চেয়ে একটু রেজাল্ট ভালো, সে এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির ইংলিশ লেকচারার টিচার হয়ে গেছে। সো তোমরা একটা কথা মনে রাখবে, ভার্সিটি টিচার হওয়া কঠিন কিছু না। পড়ুয়ারা যারা পড়াশোনা করতে পারে, যারা পরিশ্রম করতে পারে, এরা খুব সহজেই ভার্সিটি টিচার হতে পারবে। প্লাস টিচারের সাথে একটু সম্পর্ক ভালো রাখা, রেগুলার পড়াশোনা করা। আচ্ছা, কে যেন কথা বলতে চাইছিলা, আব্দুল্লাহ আল ইমরান না জানি মাহফুজ, কে যেন কথা বলতে চাইছিলা, আমি তোমাকে সুযোগ দিতে চাচ্ছি। তোমরা রিকোয়েস্ট পাঠাও আমাকে যারা কথা বলতে চাচ্ছ। আমি তাকে পাচ্ছি না এখন। তোমরা অ্যাড রিকোয়েস্ট পাঠাও যারা কথা বলতে চাচ্ছ। আব্দুল্লাহ আল ইমরান, হ্যাঁ তোমাকে তো আমি অ্যাড অ্যাড দেওয়ার জন্য পাচ্ছি না, খুঁজতেছিলাম। তুমি আমাকে একটা রিকোয়েস্ট দাও। আচ্ছা, রিয়াজ উদ্দিন কথা বলতে চাচ্ছ, যারা কথা বলতে চাচ্ছ তারা রিকোয়েস্ট দাও। সিরাজুল ইসলাম কি কিছু বলতে চাচ্ছ? সিরাজুল ইসলাম, আমি তোমাকে অ্যাড রিকোয়েস্ট দিয়েছি, দেখো। ফয়সাল রহমান আরেকটা কোশ্চেন করছে, টিচার হওয়ার জন্য নাকি রাজনীতিতে যুক্ত থাকা লাগে, কথাটা কতটুকু সত্য? কথাটা একদম যে সত্য তা না, একদম মিথ্যা তাও না। তোমার যদি রিজিকে থাকে টিচার হওয়ার টিচার, তাহলে তোমার রাজনীতিতে যুক্ত হওয়া লাগবে না, তুমি এমনিতেই হতে পারবা, ঠিক আছে? এমনিতেই টিচার হচ্ছে, অনেকেই হচ্ছে। হাফেজ আহমেদ নোমান একটা কোশ্চেন করছো যে ডিউতে না পড়লে কি ইউনিভার্সিটি টিচার হওয়া যায়? অবশ্যই হওয়া যায়, কে বলছে হওয়া যায় না? তোমার রেজাল্ট ভালো থাকলেই তুমি ইউনিভার্সিটি টিচার হতে পারবা। ইভেন তোমাদের থেকে একটা কোশ্চেন ছিল যে ডিউতে না পড়ে ডিউ এর টিচার হওয়া যায় কিনা। হ্যাঁ, হওয়া যায়। তুমি অন্য ভার্সিটিতে পড়ো, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাংয়ে পড়ো, পড়ে তুমি বাইরে থেকে একটা ডিগ্রি নিয়ে আসো, স্কলারশিপ নিয়ে একটা বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসো, খুব ভালো মানের একটা ডিগ্রি নিয়ে আসো, তোমার যোগ্যতা থাকলে তুমি ঢাকা ইউনিভার্সিটি টিচার হতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা সুমাইয়া তানজিম কিছু বলতে চাচ্ছ? তোমাদের থেকে কেউ কিছু বলতে চাইলে রিকোয়েস্ট করো, আমি অ্যাড করার চেষ্টা করতেছি। আচ্ছা,
আচ্ছা, অনেকেই হয়তো বা বুঝতেছো না যে কিভাবে অ্যাড হতে হয়। ফেসবুক লাইভের নিচে দেখো অ্যাড রিকোয়েস্টের একটা অপশন আছে। হ্যাঁ, ফয়সাল রহমান, তুমি যেটা বললো যে টিচার হওয়াই সহজ, আসলেই সহজ। এটা আমি বুঝছি কখন, যখন আমার সময় শেষ হয়ে গেছে। আমি যখন ফাইনাল ইয়ার চলে আসছি, তখন আমি বুঝছি, যখন আর আমার রেজাল্ট ভালো করার কোনো উপায়, মানে রেজাল্ট ভালো বলতে রেজাল্ট টিচার হওয়ার মতো ভালো করার কোনো উপায় আমার ছিল না, ঠিক আছে। কাজেই আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি এবং পরামর্শ থাকবে তোমাদের প্রতি, তোমরা যেই ইউনিভার্সিটিতেই পড়ো না কেন, সেটা ঢাকা ভার্সিটি হোক বা জগন্নাথ হোক বা অন্য কোনো ভার্সিটি হোক, তোমরা চেষ্টা করবে ডিপার্টমেন্টে তুমি ফার্স্ট হওয়ার। একটা কথা খেয়াল রাখবা, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে পড়াশোনা করে খুব কম, ঠিক আছে। পড়াশোনা করে খুব কম ভাবে ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, কিন্তু পড়াশোনা করছি, ঠিক আছে, এখন একটু লাইফটাকে এনজয় করি, এই করি। ম্যাক্সিমাম যেই চিন্তা করবে সেটা হচ্ছে এই দেখি তো মানে ছেলেরা চিন্তা করবে মেয়েদের চিন্তা, মেয়েরা চিন্তা করবে যে বড় ভাইয়াদের চিন্তা। মেয়েরা অবশ্য প্রথমে ভর্তি হয়ে ক্লাসমেটদের চিন্তা করে না, ঠিক আছে, এটা তোমরা দেখবা এক্সপিরিয়েন্স। মেয়েরা দেখে যে বড় ভাইয়া কোথায় আছে, হ্যাঁ, কোন ভাইয়াটা সুন্দর, একটু কোন ভাইয়াটা ভালোভাবে কথা বলে, বা কোন ভাইয়াটা ব্রিলিয়ান্ট, ঠিক আছে, কোন ভাইয়াটার কাছ থেকে নোট টোট পাওয়া যাবে, এদের পিছনে ছোটে। তো এক একজনের ধাঁধা থাকে এক এক রকম। ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়ার ধাঁধা থাকে মাত্র 5 থেকে 6 জনের, ঠিক আছে। ডিপার্টমেন্টে যে ফার্স্ট হবে, ফার্স্ট হওয়ার ধান্দা থাকে মাত্র 5 থেকে 6 জন। সো তুমি এই 5 থেকে 6 জনের মধ্যে কেন ফার্স্ট হতে পারবে না? সো বিলিভ ইট অর নট, আমি তোমাদের মিথ্যা বলতেছি না, মিথ্যা আশাও জাগাচ্ছি না। ইউনিভার্সিটি টিচার হওয়াটা, যদি তুমি পরিশ্রম হয়ে থাকো, তাহলে সহজ। সহজ মানে আসলেই সহজ। আচ্ছা, ফয়সাল রহমানকে অ্যাড হতে চাচ্ছ কিনা? অ্যাড রিকোয়েস্ট দিয়েছো, আমি তোমাকে অ্যাডিং করতেছি। ফয়সাল, শুনতে পাচ্ছ? তুমি তুমি কি অ্যাড হতে চাচ্ছ? আমি তোমাকে অ্যাডিং দিয়েছি। না, তোমার কাছ থেকে কিছু আসে নাই রেজাল্ট। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন সম্পর্কে একটু বলতে রিকোয়েস্ট করতেছো কয়েকজনে। তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন কমন পাইবে এই আশা করবা না। যেটা করবা সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিভিয়াস এর কোশ্চেনগুলো বেশি বেশি করে পড়বা। পড়লে যেটা হবে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেনের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবা নিজেকে। যদি আগেই প্রিভিয়াস এর কোশ্চেনগুলো, জাহাঙ্গীরনগর কোশ্চেনগুলো বেশি বেশি পড়ো, তাহলে ওরা কী ধরনের কোশ্চেন করে, কী ধরনের অমূলক কোশ্চেন করে, কী ধরনের উদ্ভট কোশ্চেন করে, কী ধরনের পাগলা টাইপ কোশ্চেন করে, এই ব্যাপারগুলো আইডিয়াগুলো তোমরা আগেই পেয়ে যাচ্ছ। পরীক্ষার হলে গিয়ে নতুন মনে হচ্ছে না, ঠিক আছে। আর যদি এগুলো না পড়ো, তাহলে পরীক্ষার হলে গিয়ে নতুন মনে হবে, ঠিক আছে। সো এই জন্য বলতেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন যত বেশি পারো দেখো, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে, এটার সাথে অ্যাডজাস্টেড হয়ে যাবে। আরাফাত ইসলাম ওয়াহিদ বলেছে যে পাবলিকে লো ক্যাটাগরি সাবজেক্ট পড়া হচ্ছে, প্রাইভেটে ভালো সাবজেক্ট নিয়ে পড়া ভালো হবে স্যার। তোমার কথাটা যৌক্তিক, তবে সব প্রাইভেটের না। যদি সেটা হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি, যদি সেটা হয় ব্রাক ইউনিভার্সিটি, যদি সেটা হয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, যদি মিড লেভেলের প্রাইভেট ইউনিভার্সিটি হয়, তাহলেও ভালো হবে, ঠিক আছে। পাবলিকে একদম খারাপ সাবজেক্ট পড়ার চেয়ে প্রাইভেটে ভালো সাবজেক্ট পড়াটা বেটার। সাদিয়া আক্তার শম্পা বলেছে স্কলারশিপ পেতে কেমন রেজাল্ট করতে হয়? 4-এর মধ্যে সিজিপিএ 3.5+। সিজিপিএ 4-এর মধ্যে তোমরা রেজাল্ট হয় কিসের মধ্যে? জিপিএ 5-এর মধ্যে রেজাল্ট হয়েছে না? ইউনিভার্সিটিতে হয় 4-এর মধ্যে, 4-এর মধ্যে 3.5, যেটাকে বলা হয় এ মাইনাস। এই রেজাল্টটা থাকা লাগে, ঠিক আছে। এই রেজাল্ট থাকলে তুমি আশা করা যায় স্কলারশিপ পাইবা, ঠিক আছে। আমি তোমাদের সাথে অনেকক্ষণ যুক্ত ছিলাম, এবং তোমরাও আমার সাথে যুক্ত আছো, এখনো যুক্ত আছো। তোমাদের আরো কোনো কোশ্চেন থাকলে বা যুক্ত হতে চাইলে আমাকে বলো, আদারওয়াইজ আমি লাইভটাকে শেষের দিকে নিয়ে যাব। রিয়াজ উদ্দিন, যুক্ত হতে চাইছো? না। সিরাজুল ইসলাম, যুক্ত হতে চাইছো কি? আলাম, যেটা বলতেছো পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা না করে কি পাবলিক ইউনিভার্সিটি টিচার হওয়া যাবে কিনা, এই কোশ্চেনটার আনসার দিচ্ছি। তার আগে সিরাজুল ইসলাম কি বলতেছে, কি বলতে চাই আমাদের, হ্যাঁ একটু দেখি। হ্যাঁ সিরাজুল, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি, স্যার, বলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রশ্ন তো বললেন, কিন্তু স্যার আমি, আপনি যেহেতু পরীক্ষা দিয়েছিলেন, এখানে আপনার নিজেরও কনফিডেন্স ছিল যে আমার রেজাল্টে আসে কিনা সন্দেহ। মানে খুব বাজে পরীক্ষা দেওয়ার সত্ত্বেও তারপরে আপনার পজিশন ভালো হয়েছে। মানে এটা কিভাবে আর কি, মানে আমাদের একটু এই সম্পর্কে একটু অবগত করেন। এটা কিভাবে, এটা
না, আমার প্রিপারেশন ভালো ছিল। আমি এটাতে কি বুঝাইছি তোমাদের, যে প্রিপারেশন ভালো থাকলে কোশ্চেন যেমনিই করুক না কেন, ঠিক আছে, কোশ্চেন যেমনিই করুক তুমি ভালো করতে পারবে, প্রিপারেশন যদি তোমার ভালো থাকে। কারণ সাপোজ মনে করো উল্টাপাল্টা কোশ্চেন করলে সেটা তোমার জন্য উল্টাপাল্টা না, সবার জন্য উল্টাপাল্টা। কঠিন কোশ্চেন করলে সেটা তোমার জন্য কঠিন না, সবার জন্যই কঠিন। সহজ কোশ্চেন করলে সবার জন্যই সহজ। বুঝতে পারছো? তো কাজেই তোমার যদি হ্যাঁ প্রিপারেশন আইডিয়াল থাকে, আদর্শ প্রস্তুতি যদি তোমার থাকে, তাহলে তুমি অবশ্যই ভালো করবা, সেটা যেই ধরনের কোশ্চেনই করুক না কেন। যেমন আমাদের এখানে খয়নিটা ফার্স্ট হয়েছে কে, জাকারিয়া, তাই না? সেলিব্রিটি হয়ে গেছে এখন, হ্যাঁ এখন তো জাকারিয়াকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, ও এত ব্যস্ত হয়ে গেছে, পত্রিকায় নামটা এসে। তো আলহামদুলিল্লাহ, আমরা জাকারিয়ার খুশিতে আমরা সবাই খুশি। আমি যখন ফোকাসে ক্লাস নিলাম স্পেশাল ব্যাচের, অনলাইনে যখন ক্লাস নিলাম গত বছর, মানে ওদের যখন ক্লাস নিলাম, একটা পরীক্ষা নিয়েছিলাম, সেই পরীক্ষায় জাকারিয়া ফার্স্ট হয়েছে। তো তখন আমি পরিচালককে বলে আসছি যে আপনাদের যদি ফোকাস থেকে এবার কেউ ফার্স্ট হয় তাহলে জাকারিয়া ফার্স্ট হবে। আমি সেটা বলেছিলাম মনে হয় আরো 1 বছর আগে। হ্যাঁ, কারণটা কি, কারণ আমি ওই কোশ্চেন গুলো এমন ভাবে করেছিলাম যে আসলে এখানে তারাই ভালো করতে পারবে যারা আসলে ভালো প্রিপারেশন নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই প্রশ্নে যখন জাকারিয়া ফার্স্ট হয়ে গেছে, তখন আমি এটা আমার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে যে এইখানে যেহেতু জাকারিয়া এই মার্কস পেয়ে ফার্স্ট হয়েছে, জাকারিয়া ইনশাল্লাহ মূল পরীক্ষায় ফার্স্ট হবে। আমি পরিচালককে বলেছিলাম, এবং যেখানে আমি গিয়েছি আমি জাকারিয়ার কথা বলেছি যে ফার্স্ট হলে হবে হচ্ছে জাকারিয়া, এবং সবার এই বিশ্বাসটা, আত্মবিশ্বাসটা ছিল। তো তোমার মধ্যে যদি ওই আত্মবিশ্বাস থাকে যে জাহাঙ্গীরনগরে যদি একজন চান্স পাই, সেটা যত উল্টাপাল্টা কোশ্চেন করুক আমি চান্স পাবো ইনশাল্লাহ, ঠিক আছে, আমি সেই পরিমাণের প্রিপারেশন নেই, পড়াশোনা করি, তাহলে তুমি ইনশাল্লাহ চান্স পাবে। ঠিক আছে। আর বিলিভ ইট অর নট, বিশ্বাস করবো না করো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিটিশন অনেক কমেছে। এই যে পরীক্ষা দিয়েছো বিভিন্ন জায়গায়, এখানে যত কঠিন ছিল তার চেয়ে অনেক কমে যাবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইংলিশের মাঝে মধ্যে লিটারেচার থেকে কোশ্চেন করে, তোমরা বিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স এর লিটারেচারের কোশ্চেন গুলো একটু দেখে নিও, তাহলে আশা করি জাহাঙ্গীরনগর কিছু কোশ্চেন কমন পাইবা। অনেকেই কোশ্চেন করতেছো গুচ্ছ ইউনিভার্সিটি নিয়ে কিছু বলতে যাচ্ছ, মানে বলার জন্য অনুরোধ করতেছো, গুচ্ছ ইউনিভার্সিটিতে 50 যাদের মার্ক আছে তারা ইনশাল্লাহ চান্স পাবা, ঠিক আছে, আশা করা যায়। যারা 70 আপ আছো তারা ইনশাল্লাহ আশা করে চয়েস মতো সাবজেক্টে বা ইউনিভার্সিটি চান্স পাবা। সিরাজুল, তোমার কি আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, একটা প্রশ্ন ছিল যে আম, এই যে আপনার বলছিলেন যে একটা স্কুলের বলো। টিচার মানে কলেজের লেকচার হওয়া যায়, লেকচারার অর্থাৎ টিচার হওয়া যায় খুব সহজে। এখন এই ক্ষেত্রে যে আমরা বিভিন্ন রকম আপনার অনার্সে মানে ভর্তি হওয়ার পর আর কি ভালো রেজাল্ট লাগে, তারপর প্লাস স্যারেদের নজরে পড়া লাগে, তারপর দেন আপনার একটা বিসিএস অথবা যে কোনো একটা চাকরির পরীক্ষার চেয়ে সহজ হয়। এই ক্ষেত্রে যে সাবজেক্টের একটা বিষয় থাকে যে কেউ মনে করেন ইংরেজি ভালো লাগে, কারো ল ভালো লাগে, কারো ইকোনমিক্স ভালো লাগে। আবার দেখা যায় যে সিরিয়াল পিছনে পড়ার জন্য যে আহ, ভালো সাবজেক্ট পায় না, কিন্তু অন্য একটা বিশ্ববিদ্যালয় ভালো একটা সাবজেক্ট পাচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় একটু তুলনামূলকভাবে একটু কম মানে মান কম, কিন্তু সাবজেক্ট ভালো পাইছে। এই ক্ষেত্রে মানে কোন ছাত্রটা আগাই থাকবে যে যে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে কিন্তু সাবজেক্ট একটু ল মানে এটা এটা নিম্নমানের, আসলে, কিন্তু এটা এটা আমি বলি তোমার, সিরাজুল তোমার কোশ্চেনটা আমি বুঝছি, তোমার কোশ্চেনটা যদি আমি সংক্ষেপে এরকম বলি যে এরকম দেখা যায় একটা স্টুডেন্ট ভালো ইউনিভার্সিটি চান্স পেয়েছে কিন্তু খারাপ সাবজেক্টে, আর একটা স্টুডেন্ট খারাপ ইউনিভার্সিটি চান্স পেয়েছে কিন্তু ভালো সাবজেক্টে, কে আগে থাকবে, হুম, তাই না? জি কে আগে থাকবে, এটা হচ্ছে তোমার কোশ্চেন। সেই আগে থাকবে যে তার ইউনিভার্সিটি টাইমটা সর্বোচ্চ কাজে লাগিয়েছে। বুঝছো? যে কোনো সাবজেক্ট থেকে ভালো কিছু করা যায়, যে কোনো সাবজেক্ট থেকে ভালো কিছু করা যায়। এখন তুমি ভালো ইউনিভার্সিটি ভর্তি হয়ে খারাপ সাবজেক্টে পড়ছো, আবার তুমি রেজাল্টও এমন ভালো করো নাই, পড়াশোনা ভালোভাবে করো নাই, আর যেই স্টুডেন্টটা খারাপ ইউনিভার্সিটি পড়ে ভালো সাবজেক্টে পড়ছে, পড়াশোনা ভালোভাবে করছে, তার ফিউচার ব্রাইট হবে না, তো তোমারটা হবে না। ওই ওই ব্যাপারটা হবে যে ভালো ইউনিভার্সিটি পড়ছে খারাপ সাবজেক্টে। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে ধন্যবাদ স্যার। পারছো? আচ্ছা, তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। পাবলিকে না পড়ে পাবলিকের শিক্ষক হওয়া যায় কিনা, মোহাম্মদ সাইদ যে কোশ্চেনটা করছো এটা খুব রেয়ার। পাবলিকে না পড়ে পাবলিকের শিক্ষক হওয়াটা খুব রেয়ার, এটা আমি তোমাদের বলবো না যে হওয়া যায়। আহ স্যার আমার ডিসকানেক্ট করে দেন। আচ্ছা, তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে, আমি সিরাজুল তোমাকে ডিসকানেক্ট করতেছি, তোমার আর কোনো কোশ্চেন আছে? না স্যার, আর কোনো কোশ্চেন নেই। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমি লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। তো আমি আশা করি তোমরা তোমাদের আহ, যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের আনসারগুলো পেয়েছো। তোমাদের সকলের প্রতি আমার যে অনুরোধটা সেটা হচ্ছে আজ থেকে
আমি যেন এরকম কোনো স্ট্যাটাস না দেখি যে হতাশা, হাহাকার, ডাবির জন্য এই হয়ে গেল সেই হয়ে গেল এটা। আমি যেন এমন স্ট্যাটাস দেখি তোমাদের থেকে, চ্যালেঞ্জিং স্ট্যাটাস, যে না আমি দেখিয়ে দিব, ঠিক আছে, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম, আমি ইনশাল্লাহ এই পজিশনে যাব, আজকে ওয়াদা করতেছি আমি এই পজিশনে যাওয়ার জন্য এই কাজগুলো করব, আমি দেখিয়ে দিব, ঠিক আছে, বা আমি নিজের সাথে নিজে ওয়াদা করলাম, ঠিক আছে। এই ধরনের স্ট্যাটাস যেন আমি দেখি, তাহলে আমার ভালো লাগবে। আমি আসলে তোমাদের তোমরা যারা ব্যর্থ হয়েছো তোমাদের সকলের ব্যর্থতার দায় নিচ্ছি, কারণ তোমরা আমার স্টুডেন্ট ছিলা, তোমরা যে কারণে হোক সাকসেসফুল হতে পারো নাই। তো আমি হয়তো বা তোমাদের ব্যাপারে যদি আরও যত্নশীল হতে পারতাম, আরও যত্নবান হতে পারতাম, আরও যদি বেশি সময় দিতে পারতাম, আহ, তাহলে হয়তো বা তোমাদের রেজাল্ট একটু চেঞ্জ বা একটু ব্যতিক্রম হলেও হতে পারতো। তো আমি হয়তো বা ওই পরিমাণ পরিশ্রমটা তোমাদের সাথে করতে পারি নাই। তো এই জন্য আমি দুঃখিত। এবং তোমরা জানো কিনা আমি জানি না, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেটা আমি জাকারিয়াকে বলছিলাম মনে হয়। জাকারিয়ার বরিশাল ইউনিভার্সিটি যখন সিট পড়ছিলাম, আমি বরিশাল ইউনিভার্সিটির সামনে ছিলাম। তো পরীক্ষার আগের রাতে, তোমাদের পরীক্ষার আগের রাতে আমার সারা রাত ঘুম হয় নাই চিন্তায়। তো তোমাদের ম্যাডাম মানে ভাবি, সে আমাকে বলতেছিল ঘুমাচ্ছ না কেন, কি হচ্ছে কি হচ্ছে, ঠিক আছে। তো আমার কোনোভাবেই ঘুম আসতেছিল না, ঠিক আছে, তোমাদের চিন্তা যে কি আমি যা পড়াইছি তা থেকে কোশ্চেন আসবে কিনা, আমার স্টুডেন্টরা পারবে কিনা, ঠিক আছে, কেমন হবে। তো আমি সারা রাত ঘুমাই নাই। সকালবেলা প্রায় 10 থেকে 12 কিলো আমি মোটর বাইক চালিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গেছি, ওদের সাথে দেখা করে আসছি। হ্যাঁ। তো আমার প্রাপ্তি হচ্ছে এইটা, যারা চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু তোমরা যারা চান্স পাও নাই, তোমরা আমার প্রাপ্তি হয়ে থাকবা, কারণ এই যে ফয়সালের মতো দেখো, ফয়সাল দাবিতে চান্স পায় নাই, কিন্তু ও আমার একটা প্রাপ্তি, ঠিক আছে। ওর এখন পজিশন দেখে আমার খুব ভালো লাগে। ওর মতো এরকম অনেক স্টুডেন্ট আছে আমার, অনেক অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে। আর একটা স্টুডেন্টের কথা বলি, সে দাবিতে চান্স না পেয়ে সে চান্স পেয়েছে শাহজালাল ইউনিভার্সিটিতে। সে এখন ডিপার্টমেন্টে ফার্স্ট আছে, টিচার হওয়ার পথে, সে স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাবে। সে সে টিচার হয়ে যাওয়ার সম্ভাবনা 90%, টিচারদের সাথে খুব ভালো সম্পর্ক এবং ডিপার্টমেন্টে ফার্স্ট আছে, আর রেজাল্ট খুব ভালো। ফাহিম আক্তার বলতেছে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা কি স্কলারশিপ পায়? পায়, অবশ্যই পায়, রেজাল্ট ভালো থাকলে অবশ্যই পাবে। ন্যাশনাল ইউনিভার্সিটি নাকি ঢাকা ইউনিভার্সিটি নাকি রাজশাহী ইউনিভার্সিটি স্কলারশিপ কখনো এগুলো দেখে না। আচ্ছা, আমি তোমাদের সাথে সময় দিয়েছি, প্রায় 1 ঘন্টার বেশি সময় দিয়েছি। তোমাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে নাকি আমি লাইভটা শেষ করব? আমি আবারও বলতেছি, শেষ পর্যায়ে এসে আবার বলতেছি যে তোমাদের থেকে যেন আমি, তোমাদের পোস্ট থেকে যেন আমি অনেক চ্যালেঞ্জিং পোস্ট পাই, অনেক আশাস্বরূপ পোস্ট পাই, হতাশাজনক পোস্ট যেন না পাই, ঠিক আছে। এবং তোমরা আজকে থেকে তোমাদের টেবিলটা ঘুরায় ফেলো, ঠিক আছে। যেইভাবে ঘুম দিচ্ছিলা, মুরগির মতো ঝুমেছিলা, ঠিক আছে, ঝাড়া দিয়ে ওঠো। যেই সুযোগটা আছে এই সুযোগটা সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করো। ইনশাল্লাহ তোমার যেখানে সফলতা আছে আল্লাহ তোমাকে সেখানে নিয়ে যাবে। এবং একসময় তুমি, এই যে এখন খারাপ লাগতেছে ঢাকা ভার্সিটির জন্য, মন খারাপ লাগতেছে, কান্না করতেছে অনেকে, এটার জন্য অনেক একসময় হাসবা, ঠিক আছে, মজা পাইবা যে আমি একসময় কি না কি করছি, ঠিক আছে। আমি একসময় ঢাকা ভার্সিটির জন্য এই করছি সেই করছি, কান্না করছি, এটা করছি এটা করছি, ঠিক আছে, এরকম। আর যে যেখানেই যাচ্ছ, আমি তোমাদের ধর্মের কথা যদি বলি, তাহলে তো তকদিরে বিশ্বাস রাখতেই হয়, তাই না? তা আমি খুব একটা ধর্মের কথা বলি না এখানে, কারণ আমরা জানি সবাই তকদির বিশ্বাস করি। আমি তোমাদের বাস্তবতা দিয়ে দেখাতে চাইছি যে আসলে কিছুই না, ঢাকা ভার্সিটিতে চান্স না পাওয়া জীবনের কিছুই না। এটা একটা ব্যর্থতার, অনেকগুলো ব্যর্থতার একটা ব্যর্থতা, ঠিক আছে। এটা এমন না যে এই ব্যর্থতায় সব ব্যর্থতা হয়ে গেল, সব ব্যর্থ হয়ে গেল, ঠিক আছে। এটা অনেকগুলো ব্যর্থ হয়, আমরা জীবনে অনেক সময় অনেক জায়গায় ব্যর্থ হই, এর মধ্যে একটা একটা ব্যর্থতা। আর তার মানে এই না যে আমি সব জায়গায় ব্যর্থ হয়ে গেলাম, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ইনশাল্লাহ আমি তোমাদের পাশে থাকবো যতদিন পারি। আর শেষমেশ তোমাদের সবার কাছে আমি একটা দোয়া চাচ্ছি আমার বিসিএস ভাইবার জন্য। তোমরা অনেকেই জানো যে আগামী বৃহস্পতিবার আমার বিসিএস ভাইভা হতে যাচ্ছে। আমি আসলে খুব একটা প্রিপারেশন নিতে পারতেছি না,
যেহেতু চাকরি করতেছি খুব একটা প্রিপারেশনের সময় পাচ্ছি না। আর খুব একটা প্রিপারেশন যে নিচ্ছি তেমন না। প্রিপারেশন নেওয়ার চেয়ে আমি তোমাদের সাথে গল্প করতে আমার ভালো লাগে, ঠিক আছে, তোমাদের সাথে সময় দিতে আমার ভালো লাগে প্রিপারেশন নেওয়ার চেয়ে। তো যাই হোক, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যেন আল্লাহ তালা আমার জন্য মঙ্গলজনক হয়ে থাকলে, মঙ্গল হয়ে থাকলে যেন আল্লাহ তালা আমাকে বিসিএস একটা ব্যবস্থা করে দেয়। অনেক ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।